আসসালামু আলাইকুম বন্ধুরা, এই গল্পের প্রথম সিজন আপলোড করা হয়েছিল। এখন এ টু জেড একসাথে করা হলো। যেদিন আমাকে চোর বানানো হয়েছিল সেদিন শুধু আমার সম্মান না, আমার পুরো জীবনটাই শেষ হয়ে গিয়েছিল। কিন্তু যে গ্রামের প্রতিটি রাস্তা আমাকে চোর বলে চিনত, সেই গ্রামের পা রাখার সাহস এখনো হয়নি। কিছু প্রশ্নের উত্তর মুখে বলা যায় না, চোখই সব বলে দেয়। ঠিক তখনই আমার মোবাইল ফোনটা বেজে উঠলো। স্ক্রিনে বেশি উঠলো মা কলিং। আমার ঠোঁটে অজান্তে হাসি ফুটে উঠলো। আমি দ্রুত ফোনটা রিসিভ করলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি বাবা, কিন্তু তোর বাবা সারাদিন মন খারাপ করে বসে আছে। কেন, কি হয়েছে? ফোনটা বাবার হাতে চলে গেল। বাবা, আর কতদিন বিদেশ থাকবে? এবার বাড়িতে আয়, তোমরা খুব দেখতে ইচ্ছে করছে। বাবার কণ্ঠ শুনে বুকের ভেতরটা ভারী হয়ে গেল। আমি আকাশের দিকে তাকিয়ে গভীর নিঃশ্বাস নিলাম। বাবা, একদিন আসবো, কিন্তু এখন না। কেন বাবা? আমি চোখ বন্ধ করলাম। ঠিক এই প্রশ্নটাই আমি সবচেয়ে বেশি ভয় পাই, কারণ আমি বলতে চাইলেও পারিনি। যেদিন পুরো গ্রামের সামনে আমাকে চোর বলা হয়েছিল, যেদিন আমার নিজের ভালোবাসার মানুষটাও আমারও একটা কথা বলেনি, সেদিন আমি ভেতর থেকে মরে গিয়েছিলাম। বাবা, আর কোনোদিন সেই কথা বলো না। আমি চেষ্টা করি সব বলে থাকতে, কিন্তু পারি না। ফোনের ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মা আবার ফোনটা নিয়ে বললেন, আল্লাহ তোকে ভালো রাখুক বাবা, তুই শুধু নিজের খেয়াল রাখিস। ইনশাআল্লাহ মা, দোয়া করো। ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ মোবাইলটা হাতে নিয়ে দাঁড়িয়ে রইলাম। আমি সিগারেটের শেষ টানটা দিয়ে সেটাকে নিচে ফেলে পায়ের নিচে পিষে দিলাম। 8 বছর আগে সেদিন এমন একটা বিকেল ছিল। আমি তখন গ্রামের এক সাধারণ ছেলে। আমার পৃথিবীটা খুব ছোট ছিল। মা, বাবা আর একজন মানুষকে ঘিরে আমার সব স্বপ্ন ছিল। তার নাম মাফি। সেদিন যদি জানতাম একটা মিথ্যা অপবাদ আমার জীবনটাকে সম্পূর্ণ বদলে দেবে, তাহলে হয়তো সেই দিনটা অন্যরকম হতো। 8 বছর আগে আমাদের ছোট্ট গ্রামটা ছিল নদীর পাড়ে, সবুজে ঘেরা শান্ত একটা গ্রাম। ভোর হলে পাখির ডাকে ঘুম ভাঙতো, দূরে মসজিদের আজান ভেসে আসতো। আমাদের বাড়িটা ছিল খুব সাধারণ, টিনের ছাউনি, সামনে ছোট্ট একটা উঠান। উঠানের এক পাশে আম গাছ আর অন্য এক পাশে মায়ের লাগানো শিউলি ফুলের গাছ। আমরা গরিব ছিলাম, কিন্তু সুখী ছিলাম। বাবা দিন মজুরির কাজ করতেন। যেদিন কাজ থাকতো সেদিন বাজারে মাছ আসতো, আর যেদিন কাজ থাকতো না সেদিন আলু ভর্তা ডাল ভাত দিয়ে হাসি মুখে খেয়ে নিতাম। মা সবসময় বলতেন, মানুষ গরিব হলে লজ্জা নেই বাবা, চরিত্র গরিব হলে লজ্জা। আমি মায়ের কথাগুলো বুকের মধ্যে লুকিয়ে রাখতাম। সকালে ঘুম থেকে উঠে আমি বাবার সঙ্গে মাঠে চলে যেতাম, বাবাকে কাজে সাহায্য করতাম। তারপর বাড়ি ফিরে গোসল করে কলেজে যেতাম। কলেজে যাওয়ার সবচেয়ে বড় কারণ ছিল পড়াশোনা নয়, একজন মানুষ, মাফি। প্রথম যেদিন ওকে দেখেছিলাম, মনে হয়েছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর হাসিটা আল্লাহ ওকে দিয়েছেন। ও হাসলে মনে হতো সব কষ্ট যেন মুহূর্তেই দূর হয়ে যায়। কিন্তু আমি কোনোদিন ওকে আমার মনের কথা বলতে পারিনি, কারণ আমি ছিলাম গরিব আর মাফির পরিবার ছিল গ্রামের সবচেয়ে সম্মানিত পরিবারগুলোর একটি। তবু আমাদের বন্ধুত্ব ছিল খুব গভীর। একদিন সকালে কলেজে যাচ্ছি, হঠাৎ পেছন থেকে কেউ ডাক দিল। এই রায়হান। করে তাকাতেই দেখি হালকা নীল রঙের ওড়না পরে দাঁড়িয়ে আছে, মুখে সে চিরচেনা হাসি। আমি হেসে বললাম, এত দেরি হলো কেন? তোমার জন্যই অপেক্ষা করছিলাম, একসাথে কলেজে যাব। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠলো। আমি হেসে ফেললাম, আমি তো ভেবেছিলাম তুমি চলে গেছো। তোমাকে রেখে যাব? এত খারাপ নাকি আমি? না, তুমি খুব ভালো। মাফি হেসে মাথা নিচু করলো। আমরা দুজন পাশাপাশি হাঁটতে লাগলাম। রাস্তার দুপাশে ধানের ক্ষেত, বাতাসে হালকা ধান গাছ দুলছে। হঠাৎ মাফি বলল, একটা কথা বলবো? বলো। তুমি সবসময় এত চুপচাপ থাকো কেন? সবাই সব কথা বলতে পারে না, কিছু কথা শুধু মনে রাখতে হয়। মাফি আমার দিকে তাকিয়ে বলল, তোমার মনটা খুব ভালো। আল্লাহ চাইলে তুমি একদিন অনেক বড় মানুষ হবে। গরিবের স্বপ্ন তো বড় হওয়া ঠিক না। মাফি সঙ্গে সঙ্গে থেমে গেল। তারপর আমার চোখের দিকে তাকিয়ে বলল, মনে রেখো, মানুষ বড় হয় টাকায় না, স্বপ্নে। আজ তুমি গরিব, একদিন হয়তো অনেক বড় হবে। কিন্তু একটা কথা দিও, কখনো যেন বদলে যেও না। যদি কোনোদিন বড় হতে পারি, তাহলে প্রথম মিষ্টিটা তোমাকেই খাওয়াবো। কথা দিলে কিন্তু ভুলতে পারবে না। কোনোদিন না। সেদিন কলেজ থেকে ফেরার পথে আমরা নদীর ধারে কিছুক্ষণ বসেছিলাম। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল হয়ে গেছে। মাফি নদীর পানির দিকে তাকিয়ে বলল, রায়হান, যদি কোনোদিন তুমি অনেক দূরে চলে যাও, আমাকে ভুলে যাবে? আমি এক মুহূর্ত দেরি না করে বললাম, নিজের নিঃশ্বাসকে কি ভুলতে পারে? মাফি কিছু বলল না, শুধু চুপচাপ হাসলো। কিন্তু সেই হাসির আড়ালে লুকিয়েছিল অনেক না ভালো অনুভূতি। বাড়ি ফিরে দেখি মা উঠানে বসে শাক কাটছেন। আমাকে দেখে বললেন, বাবা, আজ তোর জন্য একটা সুখবর আছে। কি খবর? তোর মামা কাল বাড়িতে আসবে, অনেকদিন পর সবাই একসাথে বসে খাওয়া হবে। সত্যি? মা মাথা নাড়ল। আমি জানতাম না পরের দিনে সেই আনন্দই ধীরে ধীরে আমার জীবনের সবচেয়ে বড় অন্ধকারের শুরু হতে চলেছে। কারণ আমার মামার বাড়িতে এমন একটা ঘটনা ঘটবে যার জন্য পুরো গ্রাম আমাকে চোর বলে ডাকবে।
আর সেই দিনই আমার সবচেয়ে আপন মানুষটাও নীরব হয়ে যাবে। নদীর পাড়ে বসে আমি বন্ধুদের দিকে তাকিয়ে বললাম, তোরা জানিস, মানুষের জীবনে খারাপ সময় হঠাৎ করে আসে না, ধীরে ধীরে আসে। আমার জীবনও ঠিক তেমনটাই হয়েছিল। পরদিন সকাল থেকে আমাদের বাড়িতে অন্যরকম একটা আনন্দের পরিবেশ। মা ভোরে উঠে রান্না শুরু করেন, বাবা বাজারে যান, আজ মামা আসবেন। অনেকদিন পর সবাই একসঙ্গে বসে খাওয়া হবে। আমি উঠান ঝাড়ু দিচ্ছিলাম, ঠিক তখনই মাফি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হালকা গোলাপি রঙের থ্রি পিস পরে আজও আরো সুন্দর লাগছিল, মুখে সে চেনা হাসি। এই রায়হান, আজ কলেজে যাবা না? আজ ছুটি নিয়েছি, মামা আসবে তাই বাড়িতেই থাকবো। মাফি মুচকে এসে বলল, তাই নাকি? ঠিক আছে, তাহলে বিকেলে নদীর ঘাটে আসবে, তোমার সঙ্গে জরুরি কথা আছে। কি কথা? মাফি দুষ্টুমি করে বলল, এখন বলবো না, বিকেলে বলবো। ঠিক আছে, আসবো। মাফি চলে গেল। আমি অনেকক্ষণ ওর চলে যাওয়ার দিকে তাকিয়ে রইলাম, কিন্তু জানতাম না এই বিকেলটার কোনোদিন আসবে না। দুপুরের দিকে মামা এলেন, সঙ্গে মামিও, আর তাদের একমাত্র মেয়ে তানিয়া। তানিয়া শহরে পড়াশোনা করে, গ্রামে খুব কমই আসে। এসে সবাইকে সালাম করলো, তারপর আমাকে দেখে এসে বলল, কেমন আছো ভাইয়া? ভালো আছি, তুমি? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর গ্রামে এসে ভালো লাগছে। মা সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে বললেন। খাওয়া দাওয়া, গল্প সব মিলে বাড়িটা জমে উঠলো। বিকেলের দিকে মামা বললেন, রায়হান, একটু আমাদের বাড়ি চল, একটা কাজ আছে। চলেন। দুজন একসঙ্গে মামার বাড়িতে গেলাম। মামার বাড়িটা আমাদের বাড়ি চেয়ে অনেক বড়, দোতলা, পাকা বাড়ি, অনেক লোকজনের আনাগোনা। আমি ভেতরে ঢুকতেই মামি হাসি মুখে বললেন, এসো বাবা, তোমার জন্য মিষ্টি এনেছি। এত কষ্ট করার কি দরকার ছিল? সবাই হাসতে লাগলো। কিছুক্ষণ পর মামা একটা ঘরে নিয়ে গেলেন। ঘরটায় কাঠের বড় একটা আলমারি। মামা আলমারি খুলে একটা ছোট্ট লাল রঙের গহনার বাক্স বের করলেন। তিনি বক্সটা মামির হাতে দিয়ে বললেন, এটা আলমারিতে ভালো করে রেখে দাও, আগামী সপ্তাহে বিয়েতে লাগবে। আমি কথাটা শুনে গুরুত্ব দিলাম না। সন্ধ্যার আজান হয়ে গেল, বাড়ি ফেরার জন্য বের হব, ঠিক তখনই ভেতর থেকে করার চিৎকার ভেসে এলো। হায় আল্লাহ, আমার গহনার বাক্স! সবাই দৌড়ে ভেতরে গেল, আমি গেলাম। মামি কাঁদছেন, আলমারি খোলা, কিন্তু লাল রঙের সেই গহনার বাক্সটা নেই। মামা অবাক হয়ে বললেন, অসম্ভব, আমি তো একটু আগেই এখানে রেখেছিলাম। ঘরের সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। হঠাৎ পাশ থেকে একজন বলল, এই ঘরে শেষ কে এসেছিল? মামি একটু ভেবে বললেন, আমি। তারপর রায়হান। ঘরের ভেতর হঠাৎ নীরবতা নেমে এলো। সব চোখ একসঙ্গে আমার দিকে ঘুরে গেল। আমি হতবাক হয়ে দাঁড়িয়ে আছি, আমার বুকের ভেতরটা ধুকধুক করছে। সবাই আমার দিকে এভাবে তাকিয়েছেন কেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। ঠিক তখন একজন আত্মীয় ধীরে ধীরে বললেন, বক্সটা হারিয়েছে, আর শেষবার এই ঘরে ছিলে তুমি। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি কি বলতে চাইছেন? আমি কিছু নেই। মামা সঙ্গে সঙ্গে বললেন, না না, আমি রায়ানকে চিনি, ও এমন ছেলে না। কিন্তু ঘরের এক কোণ থেকে আরেকটা শব্দ ভেসে এলো, মানুষকে চেনা এত সহজ না। এই কথার সঙ্গে সঙ্গে ঘরের বাইরে আরো কয়েকজন গ্রামবাসী জড়ো হতে শুরু করলো। আমি তখনও জানতাম না, পরের কয়েক মিনিটের মধ্যে আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অপমান শুরু হতে চলেছে। মামার বাড়ির ঘরটা মুহূর্তের মধ্যেই মানুষের ভিড়ে ভরে গেল। কেউ কিছু জানে না, কেউ কিছু দেখেনি, তবুও সবার চোখে একটাই প্রশ্ন, গহনার বাক্সটা কোথায় গেল? আমি ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছি, হাত পা আমার ঠান্ডা হয়ে যাচ্ছে। মামা সবার দিকে তাকিয়ে বললেন, কেউ কোনো সিদ্ধান্তে পৌঁছাবে না, আগে ভালো করে খুঁজে দেখা হোক। মামি কাঁদতে কাঁদতে বললেন, সব জায়গায় খুঁজেছি, কোথাও নেই। ওই বাক্সে আমার বিয়ের সব গয়না ছিল, কয়েক লাখ টাকার গয়না। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। হঠাৎ একজন আত্মীয় আমার সামনে এসে দাঁড়ালো। রায়হান, তুমি যদি নিয়ে থাকো তাহলে চুপচাপ ফেরত দিয়ে দাও, আমরা কাউকে কিছু বলবো না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আপনি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করছি না, কিন্তু শেষবার এই ঘরে তুমিই ছিলে। আমি কোনো গহনা নেইনি, আল্লাহর কসম। ঠিক তখনই বাইরে থেকে আরো কয়েকজন গ্রামবাসী ভেতরে ঢুকলো। কে একজন ফিসফাস করে বলল, শুনেছি গহনা চুরি হয়েছে আর সন্দেহ করা হয়েছে রায়হানকে। কথাটা আগুনের মতো ছড়িয়ে পড়ল। কয়েক মিনিটের মধ্যে পুরো উঠোনে মানুষ ভরে গেল। আমি বুঝতে পারছিলাম ঘটনা খুব খারাপ দিকে যাচ্ছে। ঠিক তখনই মা আর বাবা দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছালেন। মা হাঁপাতে হাঁপাতে বললেন, কি হয়েছে? এত লোক কেন? কেউ কোনো উত্তর দিল না। সবাই শুধু আমার দিকে তাকিয়ে রইল। বাবা আমার কাছে এসে বললেন, রাইহান, কি হয়েছে বাবা? বাবা, আমি কিছু করিনি, বিশ্বাস করো। বাবা আমার কাঁধে হাত রেখে বললেন, আমি আমার ছেলেকে চিনি, সে চুরি করতে পারে না। বাবার কথাটা শুনে আমার চোখে পানি চলে এলো, কিন্তু সবাই বাবার মতো বিশ্বাস করলো না। একজন বয়স্ক লোক সামনে এসে বললেন, বিশ্বাসের বিচার হয় না, প্রমাণ লাগবে। আরেকজন বলল, ওর শরীর তল্লাশি করা হোক, যদি কিছু না পাওয়া যায় তাহলে সবাই চুপ করে থাকো। আমি হতবাক হয়ে গেলাম। আমাকে সবার সামনে তল্লাশি করা হবে? এত বড় অপমান! মামা সঙ্গে সঙ্গে বললেন, না,
এটা ঠিক হবে না। কিন্তু ততক্ষণে কয়েকজন এগিয়ে এসেছে। ঠিক আছে, তল্লাশি করুন, আর যদি এতে আমার সততা প্রমাণ হয় তাহলে করুন। ওরা আমার পকেট তল্লাশি করলো, শার্ট, প্যান্ট, ব্যাগ, কোথাও কিছু পাওয়া গেল না। আমি দীর্ঘ শ্বাস ফেললাম, ভাবলাম এবার হয়তো সবাই বিশ্বাস করবে। কিন্তু ঠিক তখনই একজন লোক চিৎকার করে উঠলো, দাঁড়ান, ওই ব্যাগটা আবার দেখান। আমার বুক ধুক করে উঠলো। আমি তো জানি আমার ব্যাগে কিছু নেই। লোকটা ব্যাগের ভিতর হাত ঢুকিয়ে একটা লাল কাপড়ে মোড়ানো ছোট্ট একটা বাক্স বের করলো। আমি বাক্সটা দেখে জমে গেলাম। এটাই সেই গহনার বাক্স। চারদিকে মুহূর্তের মধ্যে হইচই পড়ে গেল। ধরা পড়েছেন? চোর এত ভদ্র সেজেছিল। আমার মাথায় ঝিমঝিম করতে লাগলো। না, এই বাক্সটা আমার ব্যাগে ছিল না, এটা কেউ রেখেছে। আমি চোর নই। কিন্তু আমার কথা কেউই শুনলো না। মামিও কান্না করতে করতে বললেন, রায়হান, আমি তোকে নিজের ছেলের মতো ভালোবাসতাম, আর তুই এটা কি করলি? আমি ভেঙে পড়লাম। আমি করিনি, আল্লাহর কসম, আমি নির্দোষ। ঠিক তখনই উঠানের ভিড় সরিয়ে একজন ভেতরে ঢুকলো। আমি তাকে দেখি মাফি। আমার চোখে এক ফোঁটা আশা জেগে উঠলো। আমি জানতাম সবাই না বিশ্বাস করলেও সে অন্তত আমাকে বিশ্বাস করবে। মাফি, তুমি বলো, তুমি তো আমাকে চেনো, আমি এমন কাজ করতে পারি? সে আমার চোখের দিকে তাকিয়ে রইল, কিন্তু কোনো উত্তর দিল না। তার সেই নীরবতায় আমার বুকের ভেতরে ছুরির মতো বিঁধতে লাগলো। আমি বুঝে গেলাম, আর শুধু গ্রামের মানুষ নয়, আমার সবচেয়ে প্রিয় মানুষটা আমাকে বিশ্বাস করতে পারছে না। সেদিন প্রথমবার আমার মনে হলো একটা মিথ্যাবাদ মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্যই যথেষ্ট। মাফি আমার সামনে দাঁড়িয়েছিল। আমার চোখে তখন শুধু একটাই আশা, সে বলবে রায়হান চোর হতে পারে না। মাফি, তুমি তো আমাকে ছোটবেলা থেকে চেনো, একবার বলো আমি এমন কাজ করতে পারি? পুরো উঠোন নিস্তব্ধ, সবাই মাফির উত্তরের অপেক্ষা করছে। সে আমার চোখের দিকে তাকিয়ে রইল। তার চোখে জল চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, কিন্তু সে কিছুই বলল না, একটা শব্দও না। মাফির সেই নীরবতা যেন আমার বুকের ভেতর হাজারটা ছুরি হয়ে বিঁধল। আমি আস্ত করে মাথা নিচু করলাম। আজ বুঝলাম সবচেয়ে কাছের মানুষের নীরবতাও অনেক বড় শাস্তি। ঠিক তখন একজন গ্রামবাসী চিৎকার করে বলল, আর কি প্রমাণ লাগবে? গয়না তো ওর ব্যাগ থেকেই পাওয়া গেছে। চোরকে পুলিশের হাতে তুলে দাও। গ্রামের মান সম্মান নষ্ট করেছে। চারদিকে শুধু একটাই শব্দ, চোর চোর চোর। আমি দোকানে হাত দিয়ে দাঁড়িয়ে পড়লাম। মনে হচ্ছিল পৃথিবীর সব শব্দ একসাথে আমার মাথার ভিতর আঘাত করছে। মা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমার ছেলে চোর না, আল্লাহর কসম, আমার ছেলে এমন কাজ করতে পারে না। মায়ের কান্না দেখে আমার বুক ফেটে যাচ্ছিল। বাবা সবার সামনে হাত জোর করেই বললেন, আপনারা আমার ছেলেকে একটু বিশ্বাস করুন। ও যদি দোষী হয় আমি নিজেই শাস্তি দেব, কিন্তু প্রমাণ ছাড়া ওকে অপমান করবেন না। একজন লোক ঠোঁট বাঁকিয়ে বলল, প্রমাণ তো আপনার সামনে। গয়না কি আকাশ থেকে উড়ে ব্যাগে পড়েছে? লোকটার কথা শুনে সবাই আবার গুঞ্জন শুরু করলো। আমি অসহায় চোখে চারপাশে তাকালাম, কেউ আমার কথাই শুনতে চাইছে না। ঠিক তখনই মামা এগিয়ে এলেন। তিনি গহনার বাক্সটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, রায়হান, আমি এখনো বিশ্বাস করতে চাই তুই এটা করিসনি। যদি কোনো ভুল করে থাকিস তাহলে এখনই সত্যিটা বলে দে। মামা, আমি নির্দোষ, আমাকে বিশ্বাস করুন, আমি কিছুই জানি না। মামা চোখ বন্ধ করে দীর্ঘ শ্বাস ফেললেন। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই ভিড়ের পেছন থেকে এক মহিলা বললেন, গরিব মানুষ, লোভ সামলাতে পারেনি। কথাটা শুনে আমার মাথা নিচু হয়ে গেল। তাহলে গরিব হওয়াটাই কি আমার অপরাধ? আমি কি শুধু গরিব বলেই সবাই এত সহজে আমাকে চোর বানিয়ে দিল? মা হাউমাউ করে কাঁদতে লাগলেন। আল্লাহ, আমার ছেলেটার বিচার তুমি করো। এমন সময় মাফি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। আমার বুকের ভেতর আবার এক ফোঁটা আশা জাগলো। হয়তো এবার সে সত্যি বলবে। মাফি আমার সামনে এসে দাঁড়ালো। কয়েক সেকেন্ড চুপ থেকে আস্তে করে বলল, রায়হান, যদি তুমি সত্যিই নির্দোষ হও তাহলে একদিন আল্লাহ অবশ্যই তোমার সম্মান ফিরিয়ে দেবেন। এই কথাটা শুনে আমার বুকটা হু হু করে উঠলো। যদি কেন বললে মাফি? তুমি কি আমাকে বিশ্বাস করো না? মাফি মাথা নিচু করে ফেললো। সে আর কোনো উত্তর দিল না। সেই মুহূর্তে আমার সব ভেঙে চুরমার হয়ে গেল। আমি বুঝে গেলাম, আজ আমি শুধু সমাজের কাছে হারিনি, হারিয়েছি আমার ভালোবাসার মানুষকেও। আমি ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বললাম, আজ তোমরা সবাই আমাকে চোর বলছো, ঠিক আছে, আমি কারো কাছে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইবো না। কিন্তু একটা কথা মনে রেখো, যদি আমি নির্দোষ হয়ে থাকি, একদিন সত্য নিজেই ফিরে আসবে। আর সেদিন কাউকে কোনো জবাব দেব না। আমার সফলতায় সব প্রশ্নের উত্তর হবে। কথাটা বলে আমি হাঁটতে শুরু করলাম। মা আমার হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, কোথায় যাবি বাবা? আমি চোখের পানি লুকিয়ে বললাম, জানি না মা, তবে আজ এই গ্রামে আর থাকতে পারবো না। আমি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে লাগলাম। পেছন থেকে এখনো বেশি আসছে, চোর চোর চোর। সেদিন সূর্যটা যেমন ডুবে গিয়েছিল, ঠিক তেমন করে আমার জীবন থেকে আলো হারিয়ে গিয়েছিল। কিন্তু আমি তখনও জানতাম না, সেই রাতের পরে এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছি যা আমাকে একদিন লন্ডনের সফল বিজনেসম্যান বানাবে। আমি ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটছিলাম, মাথাটা নিচু, চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। আজ পর্যন্ত কোনোদিন এত বড় অপমান সহ্য করিনি।
রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো আমাকে দেখে ফিসফিস করে কথা বলছিল। চুরটা আসছে। বাইরে থেকে ভালো মানুষ সেজে থাকতো, ভেতরে আসল চেহারা বের হয়েছে। কথাগুলো আমার কানে স্পষ্ট ভেসে আসছিল, কিন্তু আজ কারো দিকে তাকানোর শক্তিও ছিল না। বাড়িতে ঢুকতে মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। বাবা, একটু ভাত মুখে দিয়ে, সকাল থেকে কিচ্ছু খাসনি। আমি মায়ের হাতটা আলতো করে সরিয়ে দিলাম। ক্ষুধা নেই মা, আজ খেতে ইচ্ছে করছে না। মা চোখ মুছতে মুছতে বললেন, তুই না খেলে আমিও খাবো না। আমি মায়ের দিকে তাকিয়ে জোর করে একটু হাসলাম। তুমি খেয়ে নাও মা, আমার কিছু হবে না। বাবা চুপচাপ উঠোনে বসেছিলেন। আজ তিনি একটা কথা বলছেন না। আমি কি তার পাশে বসলাম। কিছুক্ষণ দুজনেই চুপ। তারপর বাবা ধীরে ধীরে বললেন, বাবা, আমি জানি তুই চুরি করিসনি। আমি বাবার হাত শক্ত করে ধরলাম। তাহলে কেউ বিশ্বাস করলো না কেন? আমি কি এতটাই খারাপ? বাবার চোখ ভিজে উঠল। মানুষ সত্য দেখার আগে প্রমাণ দেখে, আর আজ প্রমাণটা তোর বিরুদ্ধে ছিল, কিন্তু আল্লাহ সব দেখেছেন। একদিন তিনি বিচার করবেন। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। সেই দিনটাকে আমি দেখতে পারবো বাবা? বাবা কোনো উত্তর দিলেন না। রাত গভীর হয়ে গেছে। মা বাবা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু আমার চোখে এক ফোঁটাও ঘুম নেই। আমি বিছানায় শুয়ে শুধু মাফির কথাগুলো ভাবছিলাম। যদি তুমি সত্যিই নির্দোষ হও, এই একটা শব্দ যদি, এই শব্দটা আমার পুরো পৃথিবীটা ভেঙে দিয়েছিল। মনে মনে বললাম, মাফি, তুমি যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে আমি বেঁচে থেকে কি করব? ঠিক তখনই জানালায় হালকা টোকা পড়লো। আমি অবাকে দাঁড়ালাম। এত রাতে কে? জানালা খুলতেই দেখি মাফি দাঁড়িয়ে আছে, চোখ দুটো কান্নায় লাল। আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম। এত রাতে কেন এসেছো? মাফি মাথা নিচু করে বলল, তোমার সঙ্গে একটু কথা ছিল। আমি বাইরে বেরিয়ে এলাম। চারদিকে নিস্তব্ধ, দূরে শুধু ঝিঝি পোকার ডাক। কিছুক্ষণ কেউ কোনো কথা বললাম না। তারপর মাফি কাপা গলায় বলল, তুমি কি সত্যি কিছু করোনি? এই প্রশ্নটা শুনে আমার বুকটা যেন ছিঁড়ে গেল। তুমি এখন আমাকে বিশ্বাস করতে পারোনি? মাফি চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমি আমি কি বিশ্বাস করব বুঝতে পারছি না। সবাই বলছে তুমি চোর, আবার আমার মন বলছে তুমি এমন না। যখন পুরো গ্রামের সামনে আমার পাশে দাঁড়ানোর দরকার ছিল, তখন তুমি চুপ ছিলে। আজ আর কিছু বলো না। মাফি কান্না করতে করতেই বলল, আমি ভয় পেয়ে গেছিলাম, আমি কিছু বুঝিনি, ক্ষমা করে দিও। আমি চোখের পানি লুকিয়ে বললাম, কিছু কিছু নীরবতা ক্ষমার অযোগ্য হয় মাফি। আজ আমি শুধু সমাজকে হারাইনি, তোমাকেও হারিয়েছি। মাফি কাঁদতে কাঁদতেই বলল, তুমি কোথাও চলে যেও না, সব ঠিক হয়ে যাবে। আমি আকাশের দিকে তাকিয়ে মৃদু হেসে বললাম, না, এখানে আর থাকা সম্ভব না। এই গ্রামের প্রতিটা মানুষ এখন আমাকে চোর বলে ডাকে। প্রতিটা রাস্তা, প্রতিটা মুখ আমাকে সে অপমানের কথা মনে করিয়ে দেবে। আমি আর পারবো না। মাফি ভয় পেয়ে বলল, তুমি কি করতে চাচ্ছ? আমি ধীরে ধীরে উত্তর দিলাম, আমি গ্রাম ছেড়ে চলে যাব, অনেক দূরে, যেখানে কেউ আমাকে চোর বলে চিনবে না, যেখানে নতুন করে নিজের পরিচয় গড়তে পারবো। মাফি হঠাৎ আমার হাত শক্ত করে ধরে ফেললো। প্লিজ যেও না, আমি তোমাকে হারাতে চাই না। আলতো করে ওর হাতটা ছাড়িয়ে দিলাম। আজ আমাকে ধরে রাখার অধিকার তুমি হারিয়ে ফেলেছ। কথাটা শুনে মাফি ভেঙে পড়লো। আর আমি পেছনেও তাকালাম না, কারণ আমি জানতাম যদি একবার পেছনে তাকাই তাহলে হয়তো আর চলে যেতে পারবো না। সেই রাতে আমি একটা সিদ্ধান্ত নিলাম, আমি দেশ ছেড়ে চলে যাব, নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যেখান থেকে একদিন মাথা উঁচু করে ফিরতে পারবো। আর তখন আমার পরিচয় হবে না চোর, আমার পরিচয় হবে একজন সফল মানুষ। সারা রাত আমার চোখে এক ফোঁটাও ঘুম আসেনি। মাফির কান্না ভেজা মুখটা বারবার চোখের সামনে বেশি উঠেছিল, কিন্তু তার থেকে বেশি কষ্ট দিচ্ছিল একটাই কথা, যদি তুমি নির্দোষ হও, যদি তুমি সত্যিই নির্দোষ হও। আমি বিছানাতে করে জানালার পাশে গিয়ে দাঁড়ালাম। পূর্ব আকাশে ফজরের আলো ফুটতে শুরু করেছে, পাখিরা ডাকছে। এই গ্রামে কত সুন্দর একটা সকাল, কিন্তু আজ সেই সকালটা আমার কাছে বিষের মতো লাগছে। মনে মনে বললাম, আজ হয়তো এই গ্রামের শেষ সূর্যোদয় দেখছি। ফজরের নামাজ পড়ে আমি একটা ছোট্ট ব্যাগ গুছিয়ে নিলাম, 2 জোড়া কাপড়, কয়েকটা বই, আর মাফির তো একটা পুরনো কলম। কলমটা হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে রইলাম। একদিন সে বলেছিল, এই কলম দিয়ে একদিন অনেক বড় মানুষের মতো সই করবে। আমি তিক্ত হেসে কলমটা ব্যাগে রেখে দিলাম। মা ঘুম থেকে উঠে আমাকে ব্যাগ গোছাতে দেখে অবাক হয়ে গেলেন। বাবা, ব্যাগ মুছেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, মা, আমি চলে যাচ্ছি। মা যেন এই কথাটা বিশ্বাস করতে পারলেন না। কোথায় যাবি? জানি না, যেদিকে চোখ যায়, কিন্তু এই গ্রামে আর না। মা আমার হাত ধরে কাঁদতে শুরু করলেন। না বাবা, তুই চলে গেলে আমি বাঁচবো কিভাবে? মানুষ আজ বলছে, কাল ভুলে যাবে, তুই কোথাও যাস না। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, মানুষ ভুলে যাবে, কিন্তু আমি পারবো না মা। প্রতিদিন এই গ্রামের মানুষ আমাকে চোর বলবে, আমি বেঁচে থেকে মরে যাব। ঠিক তখনই বাবা ঘর থেকে বেরিয়ে এলেন। সব কথা তিনি শুনে ফেলেছেন। তিনি ধীরে ধীরে আমার কাছে এসে বললেন, যদি সত্যি যেতে চাস আমি তোকে আটকাবো না, তবে একটা কথা মনে রাখিস, যেখানে থাকিস কখনো অসৎ পথে যাস না। মানুষ তোর কাছ থেকে সম্মান কেড়ে নিতে পারে, কিন্তু সততা কেড়ে নিতে পারে না। আমি বাবার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম।
আমাকে ক্ষমা করে দিও বাবা। আমি তোমাদের ছেড়ে যেতে চাই না, কিন্তু এখানে থাকতেও পারছি না। বাবা আমাকে বুকে জড়িয়ে ধরলেন। জীবনে প্রথমবার আমি বাবাকে কাঁদতে দেখলাম। সকালে নাস্তা কেউ খেতে পারলো না। মা বারবার বলছিল। অন্তত আরেকটা দিন থেকে যা। আমি শুধু মাথা নাড়লাম, কারণ আমি জানতাম আরেকদিন থাকলে হয়তো কোনোদিনও যেতেই পারবো না। বাড়ি থেকে বেরোয়ার সময় মা আমার হাতে একটা ছোট কাপড়ের পুটলি দিলেন। এখানে কিছু টাকা আছে, বেশি না, কিন্তু পথ চলতে কাজে লাগবে। আমি পুটলিটা খুলে দেখলাম, মাত্র 3,000 টাকা। আমি জানতাম এটাই মা বাবার সব সঞ্চয়। আমার চোখ ভিজে গেল। মা, এটা আমি নিতে পারবো না, তোমাদের লাগবে এটা। মা জোর করে টাকাটা আমার হাতে গুঁজে দিলেন। তুই না নিলে আমার বুক আরো বেশি কাঁদবে। নে বাবা, আল্লাহ তোকে রক্ষা করবেন। আমি নিজেকে সামলাতে পারলাম না, মাকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে হাঁটছি, হঠাৎ পেছন থেকে কেউ ডাকলো, রায়হান। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পেছনে ফিরে তাকালাম। মাফি দৌড়াতে দৌড়াতে আমার সামনে এসে দাঁড়ালো। তার চোখ দুটো ফুলে গেছে, মনে হচ্ছে সারা রাত সে কেঁদেছে। সে হাঁপাতে হাঁপাতে বলল, তুমি সত্যিই চলে যাচ্ছ? হ্যাঁ। মাফি কাঁদতে কাঁদতে বলল, তাহলে কোনোদিন দেখা হবে না? আমি কিছুক্ষণ চুপ করে থেকেই বললাম, আল্লাহ চাইলে হবে, তবে সেদিন আমি আর আজকে রায়হান থাকবো না। মাফি কাপা হাতে একটা ছোট ডায়েরি আমার দিকে বাড়িয়ে দিল। এটা রাখো, যখন খুব কষ্ট হবে তখন খুলে পড়বে। আমি ডায়েরিটা হাতে নিলাম, কিন্তু খুললাম না, শুধু ব্যাগে রেখে দিলাম। দূরে বাসের হর্ন শোনা গেল, বাস এসে গেছে। আমি শেষবারের মতো মা বাবা আর মাফির দিকে তাকালাম, তারপর ধীরে ধীরে বাসে উঠে পড়লাম। বাসটাও চলতে শুরু করলো। জানালার কাছ দিয়ে দেখলাম মা অঝরে কাঁদছেন, বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন, আর মাফি দুহাত দিয়ে মুখ ঢেকে কাঁদছে। আমি চোখ বন্ধ করে মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, যেদিন ফিরবো সেদিন আর কেউ আমাকে চোর বলবে না। সেদিন সবাই আমার পরিচয় জানবে, আমি রায়হান, একজন সফল মানুষ। কিন্তু আমি তখনও জানতাম না আমার সামনে অপেক্ষা করছে আর বড় সংগ্রাম। কারণ ঢাকা পৌঁছানোর পরে এমন একজন মানুষের সঙ্গে আমার দেখা হবে, যিনি আমার পুরো জীবনটাই বদলে দেবেন। বাসটা ধীরে ধীরে গ্রামের সীমানা পেরিয়ে এগিয়ে যাচ্ছিল। আমি জানালার পাশে বসে আছি, চোখের পানি মুছে ফেলেছি। কারণ একটা জিনিস আমি বুঝে গিয়েছিলাম, যে মানুষ কাঁদতে কাঁদতে সামনে এগোয় সে কখনো সফল হতে পারে না। আমাকে শক্ত হতে হবে, খুব শক্ত। কারণ আমার সামনে শুধু একটাই লক্ষ্য, একদিন নিজের সম্মান ফিরে আনা। 6 ঘন্টা পর বাস ঢাকায় পৌঁছালো। আমি আগে কোনোদিন ঢাকায় আসিনি। চারদিকে শুধু মানুষ আর মানুষ, গাড়ির হর্ন, রিক্সার শব্দ, ব্যস্ত রাস্তা। মনে হচ্ছিল আমি যেন অন্য এক পৃথিবীতে চলে এসেছি। আমার পকেটে মাত্র 3,000 টাকা। এই টাকাটা দিয়ে আমাকে নতুন জীবন শুরু করতে হবে। আমি একটা ছোট্ট হোটেলে গিয়ে এক রাতের জন্য একটা রুম নিলাম। রুমটা খুব ছোট, একটা খাট, একটা টেবিল আর একটা পুরোনো ফ্যান। তবু আমার কাছে মনে হচ্ছিল এটাই এখন আমার পুরো পৃথিবী। পরদিন সকাল আমি কাজ খুঁজতে বের হলাম। একটা দোকানেও গেলাম। ভাই, কোনো কাজ হবে এখানে? দোকানদার আমার দিকে তাকিয়ে বলল, অভিজ্ঞতা আছে? না। তাহলে কাজ হবে না। আমি চুপচাপ বেরিয়ে এলাম। তারপর আরেকটা দোকান, সেখানেও একই উত্তর। দুপুর পর্যন্ত প্রায় 10টা জায়গায় ঘুরলাম, কিন্তু কেউ কাজ দিল না। আমার পকেটের টাকাও ধীরে ধীরে কমে যাচ্ছে। বিকেলের দিকে খুব ক্ষুধা লাগলো। রাস্তার পাশে একটা হোটেলে ঢুকে মাত্র 20 টাকার ভাত খেলাম। খেতে খেতে ভাবছিলাম, গ্রামে থাকলে অন্তত মা নিজের হাতে তো খাওয়াতেন, আর এক গ্লাস পানি বাড়িয়ে দেওয়ার জন্য কেউ নেই। ঠিক তখনই একজন ভদ্রলোক আমার সামনে এসে বসলেন। বয়স প্রায় 60, পরিপাটি পোশাক, চোখে চশমা। তিনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইলেন, তারপর হাসি মুখে বললেন, বাবা, তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছে। জি, একটু সমস্যায় আছি। যদি কিছু মনে না করো বলতে পারো, হয়তো সাহায্য করতে পারবো। আমি প্রথমে চুপ করে রইলাম। অচেনা একজন মানুষকে নিজের কষ্ট বলতে ইচ্ছে করছিল না, কিন্তু কেন জানি তার মুখটা খুব আপন মনে হচ্ছিল। আমি সব খুলে বললাম না, শুধু বললাম কাজ খুঁজছি, কিন্তু পাচ্ছি না। তিনি মুচকে এসে বললেন, পড়াশোনা কত দূর? অনার্স প্রথম বর্ষে পড়তাম, কিন্তু আর পড়া হয়নি। তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, ইংরেজি বলতে পারো? অল্প পারি। তিনি মাথা নেড়ে বললেন, আমি লন্ডনে থাকি, ব্যবসা করি। বাংলাদেশে কয়েকদিনের জন্য এসেছি। আমার অফিসে একজন সৎ আর পরিশ্রমী ছেলে দরকার। তুমি কি কাজ করবে? আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এত বড় সুযোগ, কিন্তু আপনি তো আমাকে চেনেনও না। তিনি হালকা এসে বললেন, মানুষের চোখ অনেক সময় পরিচয়পত্রের চেয়েও বড় পরিচয় দেয়। তোমার চোখে আমি সততা দেখেছি। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। কতদিন পর কেউ আমাকে সৎ বলল। আমার চোখ ভিজে উঠল। আমি নিচু গলায় বললাম, সবাই আমাকে চোর বলেছে, আপনি কেন বিশ্বাস করলেন? ভদ্রলোক গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, কারণ আমি নিজেও একদিন মিথ্যা অপবাদের শিকার হয়েছিলাম। তোমার কষ্টটা আমি বুঝি। আমি নিজেকে সামলাতে পারলাম না। আমার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে লাগলো।
ভদ্রলোক টেবিলের উপর একটা ভিজিটিং কার্ড রেখে বললেন, কাল সকাল 10টায় এই ঠিকানায় চলে এসো। পাসপোর্ট থাকলে নিয়ে আসবে, কেমন? আমি কার্ডটা হাতে নিয়ে অবাক হয়ে পড়লাম। কার্ডে বড় বড় অক্ষরে লেখা, রহমান গ্রুপ অফ কোম্পানি, লন্ডন, ইউকে। আমার হাত কাঁপতে লাগলো। আমি কি সত্যিই লন্ডনে যাওয়ার সুযোগ পেতে চলেছি, নাকি এটাও ভাগ্যের আরেকটা নতুন পরীক্ষা? সারা রাত আমার চোখে ঘুম ছিল না। বারবার বড় লোকের দেওয়া ভিজিটিং কার্ডটা হাতে নিয়ে দেখছিলাম, রহমান গ্রুপ অফ কোম্পানি, লন্ডন। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, এটা কি সত্যি আমার জীবনের নতুন শুরু, নাকি আবার কোনো নতুন বিপদ? কিন্তু পরক্ষণে বাবার কথাটা মনে পড়ল। আল্লাহ যখন একটা দরজা বন্ধ করেন, তখন আরেকটা দরজা খুলে দেন। আমি সিদ্ধান্ত নিলাম, একবার চেষ্টা করে দেখব। পরদিন সকাল, ফজরের নামাজ পড়ে গোসল করলাম। মা যে শার্টটা ঈদের সময় কিনে দিয়েছিল, সেটাই পরে নিলাম। ব্যাগে আমার সব কাগজপত্র গুছিয়ে বেরিয়ে পড়লাম। ভদ্রলোকের দেওয়া ঠিকানায় পৌঁছাতে প্রায় 1 ঘন্টা লাগলো। সামনে বিশাল ভবন, গেটে বড় অক্ষরে লেখা, রহমান গ্রুপ, বাংলাদেশ অফিস। আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ভবনটার দিকে তাকিয়ে রইলাম। জীবনে এত বড় অফিস আগে কখনো দেখিনি। হঠাৎ একজন নিরাপত্তারক্ষী আমার সামনে এসে বললেন, কাকে চান? আমি ভদ্রলোকের ভিজিটিং কার্ডটা দেখিয়ে বললাম, আমাকে আজ সকাল 10টায় আসতে বলেছেন। তিনি কার্ডটা দেখে সঙ্গে সঙ্গে সম্মান দিয়ে বললেন, জি স্যার, ভেতরে আসুন। আমি অবাক হয়ে তার সঙ্গে ভেতরে ঢুকে পড়লাম। রিসেপশনে বসতেই একজন কর্মচারী এসে বললেন, স্যার আপনার জন্য অপেক্ষা করতেছেন। আমি তার পেছন পেছন উপরে উঠলাম। বড় একটা কক্ষে ঢুকতে দেখি গতকালে সেই ভদ্রলোক জানালার পাশে দাঁড়িয়ে আছেন। আমাকে দেখে তিনি হাসলেন। এসো রায়হান। আমি সালাম দিলাম। তিনি সালামের উত্তর দিয়ে বসতে বললেন। তারপর কিছুক্ষণ আমার কাগজপত্র দেখলেন। তোমার রেজাল্ট খারাপ না, পড়াশোনাও চালিয়ে যেতে পারবে। আমি চুপ করে শুনছিলাম। তিনি আবার বললেন, তোমার পাসপোর্ট আছে? আমি মাথা নিচু করে বললাম, না স্যার, কখনো করার প্রয়োজন হয়নি। তিনি মুচকি এসে বললেন, তাহলে আজ থেকেই পাসপোর্টের কাজ শুরু হবে। সব খরচ আমার কোম্পানি বহন করবে। আমি বিস্ময়ে তার দিকে তাকিয়ে রইলাম। কিন্তু স্যার, আমি তো আপনার জন্য কিছুই করিনি। আপনি আমার জন্য এত কিছু করছেন কেন? ভদ্রলোক কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর ধীরে ধীরে বললেন, কারণ অনেক বছর আগে আমিও তোমার জায়গায় ছিলাম। একজন মানুষ আমাকে সুযোগ দিয়েছিল। আজ সেই ঋণ শোধ করার সময় এসেছে। আমার চোখ ভিজে উঠল। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আমি কথা দিচ্ছি, জীবনে কোনোদিন আপনার বিশ্বাস ভাঙব না। তিনি আমার কাঁধে হাত রেখে বললেন, আমি তোমার পরিশ্রম চাই, বাকি সব আমি দেখব। পরবর্তী কয়েক সপ্তাহ খুব ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে গেল। পাসপোর্ট তৈরি হলো, ভিসার জন্য আবেদন করা হলো। আমি মাঝে মাঝে অবিশেষে ছোটোখাটো কাজও করতাম। সেখানে সবাই আমাকে খুব ভালোবাসতো। কিন্তু রাত হলে গ্রামের কথা মনে পড়তো, মায়ের কথা, বাবার কথা, আর মাফির কথা। অনেকবার ইচ্ছে হয়েছে ফোন করি, কিন্তু নিজেকে থামিয়ে নিয়েছি। আমি চাইনি যে মানুষ আমার নির্দোষণে সন্দেহ করেছিল তার সামনে দুর্বল হয়ে পড়তে। একদিন বিকেল অফিসের কাজ করছি, হঠাৎ ভদ্রলোক আমাকে নিজের কক্ষে ডাকলেন। আমি ভেতরে ঢুকতেই তিনি একটা খাম আমার হাতে দিলেন। খুলে দেখো। আমি খাম খুলতে হাত কেঁপে উঠল। ভেতরে একটা বিমান টিকিট, গন্তব্য ঢাকা থেকে লন্ডন, আর একটা কাগজ, ওয়ার্ক পারমিট। আমি অবিশ্বাসের চোখে তার দিকে তাকালাম। স্যার, এটা কি সত্যি? তিনি এসে বললেন, অভিনন্দন রায়হান, আগামী শুক্রবার তুমি আমার সঙ্গে লন্ডন যাচ্ছ। আমি নিজেকে সামলাতে পারলাম না। আটকে রাখা চোখের জল গড়িয়ে পড়ল। একটা মিথ্যাবোধ আমাকে গ্রাম ছাড়তে বাধ্য করেছিল। আর আজ আল্লাহ আমার জন্য এমন একটা পথ খুলে দিলেন যা আমি কোনোদিন কল্পনা করিনি। কিন্তু আমি তখনও জানতাম না, লন্ডনে পৌঁছে আমার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ সেখানে শুধু নতুন জীবন নয়, আমার জন্য অপেক্ষা করছিল এমন একজন মানুষ যার সঙ্গে দেখা হওয়ার পর আমার ভাগ্য পুরোপুরি বদলে যাবে। বিমান টিকিটটাও হাতে নেমে অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়েছিলাম। মনে হচ্ছিল সবকিছু যেন স্বপ্ন। একটা সময় গ্রামের মানুষ আমাকে চোর বলে অপমান করেছিল, আজ সে আমি লন্ডনে যাচ্ছি। আল্লাহর রহমত কত অদ্ভুত। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে মুচকে এসে বললেন, কি ভাবছো রায়হান? আমি চোখের পানি মুছে বললাম, স্যার, আমি কখনো ভাবিনি আমার মতো একজন গরিব ছেলের ভাগ্যে বিদেশ লেখা থাকবে। তিনি শান্ত গলায় বললেন, মনে রেখো, বিদেশ মানুষকে বড় করে না, পরিশ্রম মানুষকে বড় করে। লন্ডনে গিয়ে যদি পরিশ্রম করতে পারো তাহলেই সফল হবে। ইনশাআল্লাহ স্যার, আমি আপনাকে কোনোদিন নিরাশ করব না। লন্ডনে যাওয়ার আগে আমার একটা ইচ্ছে ছিল, একবার মা বাবার সঙ্গে দেখা করা। আমি ভদ্রলোকের কাছে 2 দিনের ছুটি চাইলাম। তিনি হাসি মুখে বললেন, অবশ্যই, বাবা মায়ের দোয়া নিয়েই যেও, ওটাই তোমার সবচেয়ে বড় শক্তি। পরদিন সকালে আমি গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। প্রায় 1 সপ্তাহ পর আবারও নিজের গ্রামে ফিরছি। বাস থেকে নেমে বুকটা কেঁপে উঠল। সবকিছু আগের মতোই আছে, সেই কাঁচা রাস্তা, সেই বটগাছ, সেই চায়ের দোকান। কিন্তু মানুষের চোখের দৃষ্টি বদলে গেছে। কেউ আমাকে দেখে অবাক, কেউ আবার মুখ ফিরিয়ে নিল। আমি কারো দিকে তাকালাম না, সোজা বাড়ির দিকে হাঁটতে লাগলাম। বাড়ির উঠোনে ঢুকতেই মা আমাকে দেখে দৌড়ে এলেন।
রায়হান, বাবা, আমার ছেলে এসেছে। মা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। আমি মায়ের মাথায় হাত রেখে বললাম, কেঁদো না মা, আমি ভালো আছি। বাবা ঘর থেকে বেরিয়ে এলেন, তার চোখে আনন্দের জল। কেমন আছিস বাবা? আমি বাবার পা ছুঁয়ে সালাম করলাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। তারপর আমি ব্যাগ থেকে বিমান টিকিটটা বের করে বাবার হাতে দিলাম। বাবা অবাক হয়ে পড়লেন। এটা কি? বাবা, আমি লন্ডনে যাচ্ছি। বাবা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর চোখ মুছে বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছেলের জন্য একটা রাস্তা করে দিয়েছেন। মা আবার কেঁদে ফেললেন। এত দূরে চলে যাবি, কবে আবার তোকে দেখবো? আমি মায়ের হাত ধরে বললাম, খুব শীঘ্রই ফিরবো মা, তবে যেদিন ফিরবো সেদিন মাথা উঁচু করে ফিরবো। সেদিন রাতে আমরা অনেক গল্প করলাম, অনেকদিন পর মায়ের হাতে রান্না করা খাবার খেলাম। মনে হচ্ছিল এই মুহূর্তটা যদি থেমে যেত, কিন্তু ভাগ্য কাউকে থামতে দেয় না। পরদিন সকাল আমি আবারও ঢাকার উদ্দেশ্যে বের হব। ঠিক তখনই বাড়ির সামনে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো, মাফির কণ্ঠ। আমি ধীরে ধীরে বাইরে এলাম। মাফি দাঁড়িয়ে আছে, আজ তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো লাল, মনে হচ্ছে অনেক কেঁদেছে। সে আস্তে করে বলল, শুনেছি তুমি বিদেশে চলে যাচ্ছ। হ্যাঁ। মাফি কিছুক্ষণ চুপ থেকেই বলল, এত দূরে চলে গেলে আমাকে একবারও মনে পড়বে না? কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, তাদের শুধু জীবন থেকে দূরে সরিয়ে রাখতে হয়। কথাটা শুনে মাফির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। সে কাপা গলায় বলল, যদি কোনোদিন জানতে পারো তুমি নির্দোষ ছিলে, তাহলে কি আমাকে ক্ষমা করবে? আমি কয়েক সেকেন্ড ওর দিকে তাকিয়ে রইলাম। ক্ষমা করা খুব সহজ, কিন্তু ভেঙে যা বিশ্বাস জোড়া লাগানো খুব কঠিন। আমার কথায় মাফিয়া নিজেকে সামলাতে পারলো না, সে মুখ ঢেকে কাঁদতে লাগলো। আমি দাঁড়ালাম না, কারণ আমি জানতাম আজ যদি আরো 1 মিনিট দাঁড়াই তাহলে হয়তো আমার পক্ষে চলে যাওয়া অসম্ভব হয়ে যাবে। আমি ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। পেছন থেকে শুধু মাফির কান্নার শব্দ ভেসে আসছিল। সেই কান্না বুকের ভিতর তীব্র ব্যথা তৈরি করলেও আমি আর ফিরে তাকাইনি। 2 দিন পর ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর। জীবনে প্রথমবার বিমানে উঠব। আমার বুকের ভেতর উত্তেজনা আর অজানা এক ভয় একসঙ্গে কাজ করছে। ভদ্রলোক আমার পাশে এসে দাঁড়ালেন। ভয় লাগছে? একটু। তিনি এসে বললেন, আজ থেকে তোমার জীবনের নতুন অধ্যায় শুরু। পেছনে সব কষ্ট ভুলে যাও। আমি বিমানবন্দরের কাচের দেয়াল দিয়ে শেষবারের মতো বাংলাদেশের আকাশের দিকে তাকালাম। মনে মনে বললাম, আমি আবার ফিরব, তবে অপমানিত রায়হান হয়ে নয়, সম্মানিত হয়ে। ঠিক তখনই বিমানে ওঠার ঘোষণা ভেসে এলো। আমি গম্ভীর একটা শ্বাস নিয়ে সামনের দিকে পা বাড়ালাম। বিমানটা ধীরে ধীরে আকাশে উঠল। আমি জানালার পাশে সিটে বসে নিচের দিকে তাকিয়ে রইলাম। ধীরে ধীরে বাংলাদেশটা ছোট হয়ে আসছে। আমার চোখ ভিজে উঠল। মনে মনে বললাম, আল্লাহ, আমি যাচ্ছি, জানি না সামনে কি আছে, শুধু একটা জিনিস চাই, যেদিন ফিরবো সেদিন যেন কেউ আমাকে চোর না বলে। প্রায় 12 ঘন্টা দীর্ঘ যাত্রা শেষে বিমানটা লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করলো। জানালা দিয়ে বাইরে তাকাতে অবাক হয়ে গেলাম। চারদিকে বিশাল বিশাল ভবন, শৃঙ্খলাবদ্ধ যানবাহন, ঠান্ডা আবহাওয়া, সবকিছু যেন সিনেমার দৃশ্য। বিমান থেকে নামতেই হিমশীতল বাতাস শরীরে লাগলো। আমি অনিশ্চিতভাবে কেঁপে উঠলাম। কেমন লাগছে? মনে হচ্ছে আমি অন্য এক পৃথিবীতে চলে এসেছি। তিনি হেসে বললেন, এটাই এখন তোমার নতুন পৃথিবী। চলো, অনেক কাজ বাকি। ইমিগ্রেশনের সব আনুষ্ঠানিকতা শেষ করে আমরা বাইরে এলাম। একটা কালো রঙের গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছিল। ড্রাইভার সম্মান দিয়ে দরজা খুলে দিল। আমি অবাক হয়ে সবকিছু দেখছিলাম। গাড়ি শহরের ভিতর দিয়ে গিয়ে চলল। রাস্তার দুপাশে সারি সারি আলোকিত ভবন, লাল ডাবল ডেকার বাস, টেমস নদীর ওপর সেতু, সবকিছু এত সুন্দর যে চোখ সরাতে পারছিলাম না। কিন্তু এই সৌন্দর্যের মাঝেও আমার বুকের ভিতরে একটা শূন্যতা ছিল। মায়ের কথা মনে পড়ছিল, বাবার কথা মনে পড়ছিল, আর মাফির সে কান্না ভেজা মুখটা। প্রায় 40 মিনিট পর আমরা একটা বিশাল ভবনের সামনে পৌঁছালাম। বড় অক্ষরে লেখা, রহমান গ্রুপ ইন্টারন্যাশনাল। আমি বিস্ময় ভবনটার দিকে তাকালাম। স্যার, এটা কি আপনার কোম্পানি? ভদ্রলোক মৃদু এসে বললেন, হ্যাঁ, আজ থেকে তুমিও এই পরিবারের একজন। আমার বুকটা কেমন যেন করে উঠল। গ্রামের অপমানিত ছেলেটা আজ লন্ডনের একটা আন্তর্জাতিক কোম্পানির সামনে দাঁড়িয়ে। আল্লাহ সত্যি মহান। অফিসে ঢুকতেই সবাই ভদ্রলোককে সম্মান জানালো। তিনি সবাইকে বললেন, এ হচ্ছে রায়হান, আজ থেকে আমাদের সঙ্গেই কাজ করবে। সবাই হাসি মুখে আমাকে স্বাগত জানালো। কিন্তু একজন যুবক দূর থেকে কেমন যেন সন্দেহ চোখে আমার দিকে তাকিয়েছিল। আমি বিষয়টা গুরুত্ব দিলাম না। তারপর ভদ্রলোক আমাকে একটা ছোট্ট কিন্তু সুন্দর ফ্ল্যাটে নিয়ে গেলেন। আপাতত তুমি এখানে থাকবে, ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না, সব কোম্পানি দেবে। স্যার, আমি কিভাবে আপনার এই ঋণ শোধ করব? তিনি হাসলেন। সফল হয়ে এটাই আমার প্রাপ্য। সন্ধ্যায় আমি একটা বারান্দায় দাঁড়িয়ে লন্ডনের আকাশ দেখছিলাম। দূরে আলো ঝলমল করছে, নিচে ব্যস্ত রাস্তা। হঠাৎ পকেট থেকে মাফির দেওয়া ছোট্ট ডায়েরিটি বেরিয়ে এলো। এতদিন আমি সেটা খোলার সাহস করিনি। আজ কেন জানি না মনে হলো খুলে দেখি। আমি ধীরে ধীরে প্রথম পাতাটা খুললাম। সেখানে সুন্দর হাতের লেখা, রায়হান, যদি কোনোদিন আমার উপর রাগ করে অনেক দূরে চলে যাও, তবু একটা কথা বিশ্বাস করবে,
আমি চাই তুমি পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হও। আর যদি কোনোদিন আমি তোমাকে ভুল বুঝে থাকি, তাহলে আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাকে সেই ভুলের শাস্তি দেন। লেখাগুলো পড়ে আমার চোখ ঝাপসা হয়ে গেল। আমি ডায়েরিটা বুকে চেপে ফিসফিস করে বললাম, যদি সেদিন এই কথাগুলো বলতে, তাহলে হয়তো আমি দেশ ছেড়ে চলে আসতাম না। ঠিক তখন আমার ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো স্যার। আমি দ্রুত ফোন ধরলাম। জি স্যার। ওপাশ থেকে ভদ্রলোকের কণ্ঠ ভেসে এলো, রায়হান, আগামীকাল সকাল 8টায় অফিসে চলে এসো। তোমার জীবনের প্রথম বড় দায়িত্বটা দিতে চাই। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বললাম, ইনশাআল্লাহ স্যার, আমি সময় মতো পৌঁছে যাব। ফোনটা কেটে গেল। লন্ডনে আমার দ্বিতীয় সকাল। ঘড়িতে তখন সকাল 7টা। আমি অনেক আগেই ঘুম থেকে উঠে নামাজ পড়ে নিয়েছি। জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছি। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ঠান্ডা বাতাসে পুরো শহরটা আরও সুন্দর লাগছে। কিন্তু আজ আমার বুকের ভিতর অন্যরকম একটা উত্তেজনা। আজ স্যার আমাকে প্রথম বড় দায়িত্ব দেবেন। আমি আয়নায় নিজের দিকে তাকিয়ে আস্তে করে বললাম, আজ থেকে আর পেছনে তাকানো নয়, এগিয়ে যেতে হবে। ঠিক সকাল 8টায় আমি অফিসে পৌঁছে গেলাম। পিছনে সবাই আমাকে দেখে হাসি মুখে শুভেচ্ছা জানালো। আমি সোজা স্যারের কেবিনে গেলাম। দরজায় নক করতে ভিতর থেকে কণ্ঠ ভেসে এলো, কাম ইন। আমি ভেতরে ঢুকে সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসো। আমি বসতেই তিনি একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। আজ থেকে তুমি আমাদের এক্সপোর্ট ডিপার্টমেন্টে কাজ করবে। প্রথমে সবকিছু শিখবে, তারপর ধীরে ধীরে বড় দায়িত্ব পাবে। আমি সম্মানের সঙ্গে ফাইলটা হাতে নিলাম। ঠিক তখনই দরজায় নক পড়ল। একজন যুবক ভিতরে ঢুকলো। স্মার্ট পোশাক, মুখে আত্মবিশ্বাস, কিন্তু চোখে কেমন যেন অহংকার। ভদ্রলোক বললেন, রায়হান, এ হচ্ছে আরমান, আমাদের সিনিয়র ম্যানেজার। আজ থেকে ও তোমাকে কাজ শিখিয়ে দেবে। আসসালামু আলাইকুম। আরমান কোনো উত্তর দিল না, শুধু ঠান্ডা চোখে আমার দিকে তাকিয়ে রইল। তারপর স্যারের দিকে তাকিয়ে বলল, স্যার, এত বড় দায়িত্ব একটা নতুন ছেলেকে দিচ্ছেন? ভদ্রলোক শান্ত গলায় বললেন, সবাই একদিন নতুন ছিল আরমান, ওকেও সুযোগ দাও। আরমান জোর করে একটা হাসি দিল, কিন্তু আমি বুঝতে পারলাম লোকটা আমাকে পছন্দ করেনি। আরমান আমাকে পুরো অফিস ঘুরিয়ে দেখাতে লাগলো, সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, কিন্তু তার কথাবার্তায় কেমন যেন অবহেলা। শোনো, এটা লন্ডন, এখানে ভুল করলে কেউ ক্ষমা করে না, তাই বেশি চালাকি দেখানোর চেষ্টা করো না। আমি শুধু শিখতে চাই। সে ঠোঁট বাঁকিয়ে এসে বলল, দেখা যাবে। দুপুরের দিকে আমাকে একটা গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে বলা হলো, এটা পাশের কনফারেন্স রুমে পৌঁছে দিতে হবে। আমি সাবধানে ফাইলটা নিয়ে হাঁটছিলাম। ঠিক তখনই সামন থেকে আরমান এসে ধাক্কা দিল। ফাইলটা হাত থেকে পড়ে গেল। সব কাগজ মেঝেতে ছড়িয়ে পড়ল। আমি দ্রুত কাগজগুলো তুলতে লাগলাম। আরমান বিরক্ত মুখে বলল, এত অসাবধান হলে এখানে টিকতে পারবে না। আমি ক্ষমা চাইলাম, যদিও ভুলটা আমার ছিল না। বিকেলে স্যার আমাকে ডাকলেন। আমি কেবিনে ঢুকতে দেখলাম স্যারের মুখটা খুব গম্ভীর, টেবিলের উপর সেই ফাইলটা রাখা। তিনি ধীরে ধীরে বললেন, রায়হান, এই ফাইল থেকে একটা গুরুত্বপূর্ণ কাগজ নেই। কি? অসম্ভব, আমি তো সব কাগজ তুলে দিয়েছিলাম। ঠিক তখনই আরমান বলল, স্যার, আমি তো আগেই বলেছিলাম নতুন ছেলেদের এত বড় দায়িত্ব দেওয়া ঠিক না। আমি তাড়াতাড়ি করে বললাম, স্যার আমি সত্যি বলছি, আমি কোনো কাগজ হারাইনি। ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু কাগজটা খুঁজে বের করতেই হবে। এই কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আবার একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়ে গেল। তার সন্দেহের তীর ঘুরে এলো আমার দিকেই। এক মুহূর্তের জন্য গ্রামে সেদিনের কথা মনে পড়ে গেল। গহনার বাক্স, অপবাদ, চোর। মনে মনে বললাম, না, এবার আমি ভাঙবো না। এবার আমি সত্যিটা বের করব, কারণ দ্বিতীয়বার আমি কোনো মিথ্যা অপবাদের শিকার হব না। ঠিক তখন অফিসে সিসিটিভি রুম থেকে একজন কর্মচারী দৌড়ে এসে বলল, স্যার, ক্যামেরার এমন কিছু দেখা গেছে যেটা দেখলে সবাই অবাক হয়ে যাবেন। ঘরের সবাই একসঙ্গে সিসিটিভি রুমের দিকে তাকালো, আর আমারও বুকের দুঃখকানি আরও বেড়ে গেল। সিসিটিভি রুমের সামনে পুরো অফিসেই সবাই দাঁড়িয়ে। আমার বুকের দুঃখকানি যেন থামছেই না। এক মুহূর্তের জন্য মনে হলো, আবার কি আমার জীবনটা আগের মতো অন্ধকার হয়ে যাবে? ভদ্রলোক শান্ত গলায় বললেন, ফুটেজটা চালাও। কর্মচারী ভিডিও চালু করলো। স্ক্রিনে দেখা গেল আমি ফাইল হাতে নিয়ে করিডোর দিয়ে হাঁটছি। তারপর হঠাৎ আরমান আমার সামনে এসে ধাক্কা দিল। ফাইলটা নিচে পড়ে গেল। আমি নিচে সব কাগজ তুলে আবারও ফাইলে ভরে নিলাম। ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল না। আমি চলে যাওয়ার কয়েক সেকেন্ড পর আরমান আবার সেই জায়গায় ফিরে এলো। সে চারদিকে তাকালো, কেউ নেই দেখে মেঝেতে পড়ে থেকে একটা কাগজ তুলে নিজের কোটের ভিতরে লুকিয়ে ফেললো। ঘরের ভিতর মুহূর্তে নীরবতা নেমে এলো। আমি হতভম্ব স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম। ভদ্রলোক ধীরে ধীরে আরমানের দিকে তাকালেন। আরমান, এটার ব্যাখ্যা কি? আরমানের মুখের রং মুহূর্তে বদলে গেল। সে তোতলাতে লাগলো, স্যার, আমি আসলে। ভদ্রলোক আবার কঠোর গলায় বললেন, সত্যি বলো। আরমান মাথা নিচু করে ফেললো। কয়েক সেকেন্ড পরে ধীরে ধীরে পকেট থেকে সে কাগজটা বের করলো। স্যার, আমি ইচ্ছা করেই লুকিয়েছিলাম। আমি ভাবছিলাম ওকে ভুল প্রমাণ করতে পারলে কোম্পানিতে ওর জায়গা হবে না। আমি নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলাম। জীবনে দ্বিতীয়বার
আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হলো, কিন্তু এবার আল্লাহ আমাকে একা ছেড়ে দেননি। সত্যিটা সবার সামনে চলে এসেছে। ভদ্রলোক রাগে গম্ভীর হয়ে বললেন, তুমি শুধু একজন সহকর্মীর সঙ্গে অন্যায় করনি, তুমি পুরো কোম্পানির বিশ্বাস ভেঙেছো। আজ থেকে তুমি সাময়িক বরখাস্ত। বিষয়টা বোর্ড সিদ্ধান্ত নেবে। আমার মাথা নিচু করে কেবিন থেকে বেরিয়ে গেল। ঘরের সবাই আমার দিকে তাকিয়েছিল। আমি শুধু নিঃশ্বাস ফেললাম, মনে মনে বললাম, আলহামদুলিল্লাহ, আজ অন্তত কেউ আমাকে চোর বললো না। সবাই চলে যাওয়ার পর ভদ্রলোক আমাকে নিজের কেবিনে ডাকলেন। আমি ভেতরে ঢুকতেই তিনি উঠে এসে আমার কাঁধে হাত রাখলেন। কষ্ট পেয়েছো? আমি হালকা এসে বললাম, আজকের ঘটনাটা আমাকে অনেক আগের কথা মনে করিয়ে দিল স্যার। তখন একটা জিনিস আমার ব্যাগে পাওয়া গিয়েছিল, কিন্তু সেদিন কোনো সিসিটিভি ছিল না, কেউ সত্যটা দেখেনি। তিনি গভীরভাবে আমার দিকে তাকিয়ে বললেন, আল্লাহ কখনো অন্যায়কে চিরদিন টিকিয়ে রাখেন না। আজকের এই ঘটনাটা তোমাকে একটা শিক্ষা দিল। সত্যকে সময় লাগে, কিন্তু সত্য হারে না। আমি মাথা নিচু করে বললাম, আমি আর কখনো দুর্বল হব না স্যার। সেদিনের পর থেকে আমার দিনগুলো ভালোই যাচ্ছিল, তবে মাঝখানে অনেক সমস্যা এসেছিল। অফিসে আমার প্রতি কিছু কিছু মানুষের ষড়যন্ত্র, আমাকে ফাঁসানো, আমাকে এখান থেকে বিতাড়িত করা, কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারিনি, কারণ আমি এখন আর ভেঙে পড়ি না। আমি খুব শক্ত হয়েছিলাম। এভাবেই দেখতে দেখতে আমি আস্তে আস্তে বসের প্রিয় একজন মানুষ হয়ে উঠলাম। আস্তে আস্তে এভাবেই কেটে গেল 8টি বছর। এই 8 বছরে আমি কিভাবে থেকেছি, কিভাবে আমি এই অপবাদের বোঝা মাথায় নিয়েছিলাম, সেটা শুধু আমিই জানি, আর কেউ সেটা জানে না। সেদিন সন্ধ্যা অফিস থেকে বের হয়ে টেমস নদীর পাড়ে গিয়ে দাঁড়ালাম। হালকা বাতাস বইছে। পকেট থেকে মাফির দেওয়া ডায়েরিটা বের করলাম। ডায়েরির শেষ পাতায় ছোট্ট একটা শুকনো শিউলি ফুল চাপা ছিল। ফুলটা দেখে গ্রামের বাড়ির কথা মনে পড়ে গেল। মায়ের লাগানো শিউলি গাছ, ভোরবেলা ফুল কোরানো স্মৃতি, আর মাপের সে নিষ্পাপ হাসি। আমি নিজের অজান্তে বললাম, তুমি কি কখনো জানতে পারবে আমি সত্যিই নির্দোষ ছিলাম? ঠিক তখনই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। আমি দ্রুত ফোন ধরলাম। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম সালাম বাবা, কেমন আছিস? ভালো আছি মা, তোমরা কেমন আছো? মা কিছুক্ষণ চুপ থেকে বললেন, বাবা, আজ গ্রামের বাজারে একটা কথা শুনলাম। কি কথা? মায়ের কণ্ঠ কেঁপে উঠল। শুনলাম যে গয়নার জন্য তোকে চোর বলা হয়েছিল, সেই ঘটনা নিয়ে নাকি আবার নতুন করে কথা উঠেছে। কেউ একজন বলেছে আসল সত্যিটা নাকি এতদিন চাপা ছিল। আমি মুহূর্তে সোজা হয়ে দাঁড়ালাম। আমার বুকের ভেতরটা জোরে ধুকপুক করতে লাগলো। এতদিন পর আবার সেই ঘটনার কথা কেন উঠলো? কে সত্যিটা জানে? আর সে কি সত্যি আমার নির্দোষের প্রমাণ নিয়ে সামনে আসতে চলেছে? মায়ের কথাটা শুনে আমার বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠলো। আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম। হাতটা অজান্তে কাঁপছে। এতদিন আমাকে এই প্রশ্নটা তাড়া করেছে। আমি যদি নির্দোষ হই তাহলে সত্যিটা বের হবে। আজ মা হঠাৎ বলছেন গ্রামে নাকি সেই ঘটনা নিয়ে আবারও কথা উঠেছে। মা, কি হয়েছে সব খুলে বলো। মা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, ঠিক কি হয়েছে আমি জানি না বাবা। আজ বাজারে গিয়েছিলাম, সেখানে কয়েকজন বলছিল তো মামার বাড়ির সেই গয়নার ঘটনার আসল রহস্য নাকি একদিন বের হবে। কেউ একজন নাকি অনেক কিছু জানে। আমি চুপ হয়ে গেলাম। কে জানে? সেটা কেউ বলেনি। তুই চিন্তা করিস না, আল্লাহ আছেন, তিনি একদিন সব ঠিক করে দিবেন। ইনশাআল্লাহ মা। ফোনটা কেটে গেল। আমি অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। আজ প্রথমবার মনে হলো আল্লাহ হয়তো আমার দোয়া শুনতে শুরু করেছেন। পরদিন সকাল অফিসে পৌঁছাতে সবাই আমাকে অভিনন্দন জানাতে লাগলো। গতকালের ঘটনার পর আমার প্রতি সবার সম্মান আরও বেড়ে গেছে। একজন কর্মচারী হাসতে হাসতে বললেন, আমরা জানতাম আপনি এমন মানুষ নন। আমি শুধু মুচকে হাসলাম, কারণ মানুষের বিশ্বাস হারানোর কষ্ট আমি খুব ভালো করেই জানি। ঠিক তখনই ভদ্রলোক আমাকে নিজের কেবিনে ডাকলেন। আমি ভেতরে ঢুকে দেখলাম টেবিলের উপর অনেকগুলো ফাইল রাখা। তিনি হাসি মুখে বললেন, রায়হান, আজ থেকে তোমাকে শুধু কর্মচারী হিসাবে নয়, একজন দায়িত্বশীল মানুষ হিসাবে দেখতে চাই। কি করতে হবে স্যার? তিনি একটা ফাইল আমার হাতে দিলেন। আগামী সপ্তাহে আমাদের একটা বড় ব্যবসায়িক মিটিং, তুমি আমার সঙ্গে থাকবে। আমি? হ্যাঁ, আমি দেখতে চাই চাপের মধ্যে কিভাবে তুমি সিদ্ধান্ত নাও। আমি আত্মবিশ্বাস নিয়ে বললাম, স্যার আমি চেষ্টা করব, সর্বোচ্চ চেষ্টা করব। তিনি মুচকে এসে বললেন, আমি জানি। সেদিন দুপুর অফিসের ক্যান্টিনে একা বসে খাচ্ছিলাম। হঠাৎ একজন মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। বয়স 25-26 হবে, মুখে ভদ্র হাসি। আমি কি এখানে বসতে পারি? অবশ্যই। আমি সারা, ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করি। আপনি নতুন এসেছেন তাই না? জি, আমি রায়হান। সারা এসে বলল, গতকাল ঘটনা আপনার সাহস দেখে আমি অবাক হয়েছি। অন্য কেউ হলে ভেঙে পড়তো। ভাঙার সময় অনেক আগেই শেষ হয়ে গেছে, এখন শুধু নিজেকে গড়ার সময়। সারা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, আপনার কথাগুলো অন্যরকম মনে হচ্ছে। আপনার জীবনে অনেক কষ্ট আছে। কিছু গল্প বললে মানুষ বিশ্বাস করে না, তাই চুপ থাকাই ভালো। সারা আর কিছু বলল না, শুধু সম্মানের দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল। সন্ধ্যা অফিস থেকে বেরোয়ার সময় ভদ্রলোক আবারও আমাকে ডাকলেন। তিনি জানালার পাশে তাকিয়েছিলেন।
আমি ভেতরে ঢুকতেই বললেন, রায়হান, আজ তোমার জন্য আরেকটা সুখবর আছে। কি স্যার? তিনি টেবিল থেকে একটা খাম তুলে আমার দিকে দিলেন। খাম খুলতেই দেখলাম আমার প্রথম মাসের বেতন। আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। এত বড় অঙ্কের টাকা আমি কোনোদিন একসঙ্গে দেখিনি। আমার চোখ ভিজে উঠল। স্যার, আমি কি সত্যিই টাকার যোগ্য? ভদ্রলোক হেসে বললেন, এটা শুধু তোমার বেতন নয়, এটা তোমার পরিশ্রমের প্রথম সম্মান। আমি খামটা বুকের সঙ্গে চেপে ধরলাম। মনে মনে ভাবলাম, আজই মায়ের জন্য টাকা পাঠাবো, বাবার জন্য নতুন একটা পাঞ্জাবি কিনবো, আর মাফির জন্য। এই প্রশ্নটা মাথায় আসতে আমি থমকে গেলাম। না, যে সম্পর্ক ভেঙে গেছে সেটাকে মনে করে আর কষ্ট বাড়িয়ে লাভ নেই। ঠিক তখন আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি ফোন ধরতে ওপাশ থেকে একটা পরিচিত কণ্ঠ ভেসে এলো। রায়হান, আমি কি তোমার সঙ্গে একটু কথা বলতে পারি? কণ্ঠটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। এই কণ্ঠ আমি কোনোদিন বলতে পারবো না এটা মাফির কণ্ঠ। কিন্তু সে আমার লন্ডনের খবর পেল কিভাবে? মোবাইলটা কানে নিয়ে আমি কয়েক সেকেন্ড চুপ করে রইলাম। ওপাশ থেকে কোনো কথা নেই, শুধু কারো নিঃশ্বাসের শব্দ ভেসে আসছে। আমি ধীরে ধীরে বললাম, কে বলছেন? ওপাশ থেকে কাপা গলায় উত্তর এলো, আমি মাফি। কথাটা শুনে আমার বুকটা কেঁপে উঠল। আগে যে কণ্ঠটা শুনে আমার মুখে হাসি ফুটতো, আর সেই কণ্ঠ শুনে আমার সেই পুরনো ক্ষত আবার জেগে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, আমার নম্বর কোথায় পেলে? কিছুক্ষণ চুপ থেকে মাফি বলল, মামার কাছ থেকে। অনেক কষ্ট পেয়েছি। তুমি কি আমার সঙ্গে 5 মিনিট কথা বলবে? আমি জানালার বাইরে তাকিয়ে রইলাম। টেমস নদীর ওপারে সূর্যের আলো পড়েছে, কিন্তু আমার ভেতরে যেন আবার অন্ধকার নেমে এলো। কি কথা? মাফির গলায় কান্না। প্রথমে একটা কথা বলবো, তারপর চাইলে ফোন কেটে দিও। আমি চুপ করে রইলাম। রায়হান, আমি জানি আমার কোনো ক্ষমা পাওয়ার অধিকার নেই, কিন্তু আমি প্রতিদিন নিজের কাছে হেরে যাই। এতদিন পর এসব বলছো কেন? সেদিন তো কিছু বলনি। মাফি কান্না চেপে বলল, কারণ আমি সেদিন ভয় পেয়েছিলাম। পুরো গ্রামের সবাই তোমাকে চোর বলছিল। আমি যদি তোমার পাশে দাঁড়াতাম তাহলে সবাই আমাকেও দোষ দিত। আমি দুর্বল হয়ে গেছিলাম। আমি চোখ বন্ধ করে বললাম, তাই? তাহলে ভালোবাসা এতটাই দুর্বল ছিল? ওপাশে দীর্ঘ নীরবতা। তারপর ভাঙা গলায় মাফি বলল, না, দুর্বল ছিলাম আমি, ভালোবাসা না। আমি একটা তিক্ত হাসি দিলাম। তোমার এই নীরবতার মূল্য আমি এখনো দিচ্ছি। মাফি কাঁদতে কাঁদতে বলল, আমি জানি, তাই তো প্রতিদিন আল্লাহর কাছে শুধু একটা দোয়া করি, যেন একদিন সত্যিটা বের হয়, যেন সবাই জানতে পারে তুমি নির্দোষ ছিলে। আমি অবাক হয়ে গেলাম। তুমি এখনো বিশ্বাস করো আমি নির্দোষ? মাফি এক নিঃশ্বাসে বলল, প্রথম দিন থেকেই বিশ্বাস করতাম, কিন্তু বিশ্বাস করার সাহস পাইনি। এই কথাটা শুনে আমার বুকটা মোচড় দিয়ে উঠল। ধীরে ধীরে বললাম, বিশ্বাস ছিল কিন্তু সাহস ছিল না। এই একটা ভুল আমার পুরো জীবন বদলে দিয়েছে। মাফি কোনো উত্তর দিল না, শুধু তার কান্নার শব্দ ভেসে আসছিল। কিছুক্ষণ পর সে বলল, তুমি কি খুব ভালো আছো? আমি জানালার বাইরে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, ভালো আছি। কাজ করছি, শিখছি, নিজেকে গড়ছি। মাফি হালকা হাসলো। শুনেছি তুমি এখন লন্ডনে। হ্যাঁ। আমি সবসময় দোয়া করি তুমি যেন সফল হও। আজ শুনে খুব ভালো লাগলো। আমি কয়েক সেকেন্ড চুপ থেকে বললাম, ধন্যবাদ। হঠাৎ মাফি বলল, একটা প্রশ্ন করব? করো। তুমি কি আমাকে একটুও ঘৃণা করো? প্রশ্নটা শুনে আমি নির্বাক হয়ে গেলাম। অনেকক্ষণ পরে উত্তর দিলাম, না, আমি তোমাকে ঘৃণা করি না। কারণ যাকে একসময় মন থেকে ভালোবেসেছিলাম তাকে ঘৃণা করার শক্তি আমার নেই। কিন্তু আমি আর আগের জায়গায় ফিরে যেতে পারবো না। ওপাশে আবারও নীরবতা। তারপর খুব আস্তে করে মাফি বলল, আমি অপেক্ষা করব যতদিন লাগে। আমি এর কোনো উত্তর দিলাম না। ঠিক তখন অফিস থেকে স্যারের ফোন এলো। আমি বললাম, আমার যেতে হবে, ভালো থেকো। মাফি তাড়াতাড়ি বলল, রায়হান, একটা শেষ কথা। আমি থেমে গেলাম। যদি কোনোদিন সত্যিটা সবার সামনে আসে, তাহলে একবার, শুধু একবার আমার চোখের দিকে তাকিয়ে বলো তুমি আমাকে ক্ষমা করেছো। কথাটা শুনে আমার গলা ভারী হয়ে গেল। আমি কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিলাম। ফোনটা পকেটে রেখে গম্ভীর শ্বাস নিলাম। জীবনে প্রথমবার মনে হলো কিছু ক্ষত সময় শুকিয়ে যায়, কিছু কিছু ক্ষত মানুষ বেঁচে থাকা পর্যন্ত বুকের ভেতর রক্ত ঝরায়। ঠিক তখনই স্যারের কেবিনে ঢুকতেই দেখি তিনি খুব চিন্তিত মুখে বসে আছেন। আমাকে দেখে বললেন, রায়হান, আজই আমাদের স্কটল্যান্ডে যেতে হবে। কোম্পানির একটা বড় সমস্যা হয়েছে, আর এই সমস্যায় সমাধান যদি আমরা না করতে পারি তাহলে কয়েক কোটি পাউন্ডের চুক্তি বাতিল হয়ে যাবে। আমি বুঝতে পারলাম এটাই আমার জীবনের সবচেয়ে বড় ব্যবসায়িক পরীক্ষা হতে চলেছে। স্যারের মুখে এমন উদ্বেগ আমি কখনো দেখিনি। আমি চেয়ারে বসতে তিনি টেবিলের উপর পড়ে থাকা একটা ফাইল আমার দিকে এগিয়ে দিলেন। রায়হান, স্কটল্যান্ডে আমাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট আজ সকালেই খবর এসেছে। তারা আমাদের সঙ্গে করা প্রায় 25 মিলিয়ন ইউরোর চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন স্যার? তিনি দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আমাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে গত চালানের কিছু পণ্যের মান ঠিক ছিল না। যদি আমরা আজই তাদের সন্তুষ্ট না করতে পারি তাহলে শুধু এই চুক্তি নয়, ভবিষ্যতে সব ব্যবসাও হারাতে পারি। আমি ফাইলটা মনোযোগ দিয়ে পড়তে লাগলাম।
কিছুক্ষণ পর মাথা তুলে বললাম, স্যার আমরা কি নিশ্চিত ভুলটা আমাদের? তিনি বললেন, না, কিন্তু অভিযোগ প্রমাণ করার দায়িত্ব এখন আমাদের। 1 ঘন্টার মধ্যে আমরা স্কটল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ পথ, গাড়ি জানালার বাইরে সবুজ পাহাড় আর বিশাল প্রান্তর, কিন্তু আমার পুরো মন পড়ে আছে ফাইলের ভেতর। আমি বারবার রিপোর্ট করে পড়ছি। হঠাৎ একটা ছোট্ট বিষয় আমার চোখে পড়লো। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার এই রিপোর্টে একটা তারিখ মিলছে না। তিনি অবাক হয়ে বললেন, কি বলতে চাইছো? আমি ফাইলটা খুলে দেখালাম। অভিযোগ করা হয়েছে যে পণ্যগুলো 12 তারিখে পরীক্ষা করা হয়েছে, কিন্তু আমাদের ডেলিভারি পৌঁছেছে তো 14 তারিখে। তাহলে 12 তারিখে তারা পরীক্ষা করলো কিভাবে? স্যার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর তার চোখ বড় বড় হয়ে গেল। অসাধারণ, আমি এত বড় ভুলটা খেয়ালই করিনি। দুপুরে আমরা ক্লায়েন্টদের অফিসে পৌঁছালাম। সেখানে বড় একটা মিটিং বসেছে, সবাই খুব গম্ভীর। ক্লায়েন্টের প্রধান কর্মকর্তা কঠিন গলায় বললেন, আমরা আপনাদের সঙ্গে আর কাজ করতে চাই না। আপনাদের পণ্যের মান আমাদের মানদণ্ড পূরণ করেনি। স্যার কিছু বলতে যাচ্ছিলেন। আমি বিনয় স্বরে বললাম, স্যার আমি কি একটা প্রশ্ন করতে পারি? ভদ্রলোক মাথা নাড়লেন। আমি ক্লায়েন্টের দিকে তাকিয়ে বললাম, আপনারা কি নিশ্চিত যে রিপোর্টটা আমাদের চালানের? তিনি বললেন, অবশ্যই। আমি ফাইলের কাগজটা তার সামনে রেখে বললাম, তাহলে একটা বিষয় বুঝিয়ে বলবেন, আপনারা যে পরীক্ষার তারিখ দিয়েছেন সেটা আমাদের পণ্য পৌঁছানোর 2 দিন আগের। ঘরের ভেতর সবাই একসঙ্গে কাগজটার দিকে তাকালো। কয়েক মুহূর্তের মধ্যে ভিসপা শুরু হয়ে গেল। ক্লায়েন্টের কর্মকর্তার মুখে রঙও বদলে গেল। তিনি দ্রুত নিজের সহকারীকে ডেকে বললেন, সব নথি আবার নিয়ে আসো। প্রায় 20 মিনিট ধরে সব কাগজপত্র যাচাই করা হলো। শেষ পর্যন্ত সত্যিটা বেরিয়ে এলো। অভিযোগের রিপোর্টটা ছিল অন্য একটা কোম্পানির। বলবশত সেটা আমাদের ফাইলের সঙ্গে যুক্ত হয়ে গিয়েছিল। ক্লায়েন্টের প্রধান কর্মকর্তা উঠে দাঁড়িয়ে আমার দিকে হাত বাড়িয়ে দিলেন। মিস্টার রায়হান, আমরা আন্তরিকভাবে দুঃখিত। ভুলটা সম্পূর্ণ আমাদের। চুক্তি বাতিলের সিদ্ধান্ত আমরা প্রত্যাহার করছি। শুধু তাই নয়, আমরা আরো 3 বছরের জন্য নতুন চুক্তি করতে চাই। স্যার আনন্দে আমার দিকে তাকালেন, তার চোখে স্পষ্ট গর্ব। মিটিং শেষ হওয়ার পরে গাড়িতে উঠতেই স্যার আমার কাঁধে হাত রাখলেন। আজ তুমি শুধু একটা চুক্তি বাঁচাওনি, আমার 40 বছরের সম্মান রক্ষা করেছো। আমি মাথা নিচু করে বললাম, আমি শুধু আমার দায়িত্ব পালন করেছি স্যার। তিনি মুচকে এসে বললেন, না রায়হান, আজ থেকে তুমি শুধু আমার কর্মচারী নাও, তুমি আমার সবচেয়ে বিশ্বাসের মানুষ। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। জীবনে প্রথমবার কেউ আমাকে এত বড় বিশ্বাসের মর্যাদা দিল। কিন্তু ঠিক তখনই স্যারের ফোন বেজে উঠল। ফোন রিসিভ করতেই তার মুখের হাসি মিলে গেল। তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে শুধু বললেন, কি বলছো? অসম্ভব। ফোন কেটে তিনি আমার দিকে তাকালেন, তার চোখে স্পষ্ট উদ্বেগ। আমি তাড়াতাড়ি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে স্যার? তিনি ধীরে ধীরে বললেন, অফিসে বড় সমস্যা হয়েছে, কোম্পানির গোপন কিছু নথি চুরি হয়েছে, আর সবাই সন্দেহ করছে এই ঘটনার পিছনে আমাদের ওই কোনো ভেতরের লোক জড়িত। আমি গম্ভীর একটা শ্বাস নিলাম। মনে মনে শুধু একটা কথাই বললাম, না, এবার আর কোনো নির্দোষ মানুষকে অপবাদ পেতে দেব না। আমি স্যার দ্রুত লন্ডনের অফিসে ফিরে এলাম। পুরো অফিসে অদ্ভুত এক উত্তেজনা। সহকর্মচারী ছোট ছোট দলে দাঁড়িয়ে ফিসফাস করে কথা বলছে। আমাদের দেখে সবাই চুপ হয়ে গেল। স্যার গম্ভীর গলায় বললেন, সবাই কনফারেন্স রুমে আসুন। 5 মিনিটের মধ্যে পুরো অফিস সেখানে জড়ো হলো। স্যার ধীরে ধীরে বললেন, গত রাতে কোম্পানির কিছু গোপন নথি সার্ভার থেকে কপি করা হয়েছে। এই নথিগুলো বাইরে চলে গেলে কোটি কোটি পাউন্ডের ক্ষতি হতে পারে, তাই বিষয়টা খুবই গুরুতর। ঘরের ভিতর নীরবতা। ঠিক তখনই আইটি বিভাগের প্রধান উঠে দাঁড়ালেন। স্যার, আমার লগ পরীক্ষা করেছি। যে কম্পিউটার থেকে ফাইল কপি হয়েছে সেটা এক্সপার্ট ডিপার্টমেন্টের। আমি চমকে উঠলাম, কারণ আমি এখন সেই ডিপার্টমেন্টে কাজ করছি। ঠিক তখন এক কর্মচারী বলল, স্যার গত রাত অফিসে নতুন লোকদের মধ্যে শুধু রায়হান ছিল। কথাটা শুনে সবাই আমার দিকে তাকালো। আমার বুকের ভিতর পুরনো সেই ব্যথাটা আবারও ফিরে এলো। শান্ত গলায় বললাম, আমি রাতে কাজ করছিলাম ঠিকই, কিন্তু কোনো নথি কপি করিনি। আইটি প্রধান বললেন, লগ অনুযায়ী রাত 9:47 আপনার আইডি দিয়ে সিস্টেমে প্রবেশ করা হয়েছে। আমি অবাক হয়ে গেলাম। অসম্ভব, রাত 9টার আগে আমি বের হয়ে গিয়েছিলাম। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আমি জানি তুমি মিথ্যা বলছো না, কিন্তু সত্যটা খুঁজে বের করতে হবে। ঠিক তখনই কনফারেন্স রুমের দরজা খুলে একজন পুলিশ কর্মকর্তা ভেতরে ঢুকলেন। তিনি বললেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্তের স্বার্থে কয়েকজনের সঙ্গে কথা বলতে হবে। ঘরে পরিবেশ আরো ভারী হয়ে গেল। প্রথমে আমার সঙ্গে জিজ্ঞাসাবাদ শুরু হলো। গত রাতে আপনি কতক্ষণ অফিসে ছিলেন? রাত 8:55 পর্যন্ত। তারপর বের হয়ে বাসায় চলে যাই। কেউ কি সেটা প্রমাণ করতে পারবে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম, কারণ আমি একাই বের হয়েছিলাম। ঠিক তখনই সিকিউরিটি গার্ড উঠে দাঁড়ালেন। স্যার, আমি দেখেছি রায়হান ঠিক 9টার আগেই বেরিয়ে গিয়েছিল। পুলিশ কর্মকর্তা মাথা নাড়লেন, কিন্তু বললেন, তারপরও তদন্ত চলবে। আমি নিজের ডেস্কে ফিরে এলাম। মনে হচ্ছিল ভাগ্য যেন বারবার আমাকে একই জায়গায় এনে দাঁড় করায়। প্রথমে গ্রামের অপবাদ, তারপর অফিসের ফাইল, এখন গোপন নথি চুরির অভিযোগ।
আমি নিজের মুঠো শক্ত করে বললাম, না, এবার আমি শুধু নিজেকে নির্দোষ প্রমাণ করব না, আসল অপরাধীকে খুঁজে বের করব। ঠিক তখনই আমার চোখ পড়ল পাশের ডেস্কের দিকে। একটা ছোট্ট কালো পেন ড্রাইভ চেয়ারের নিচে পড়ে আছে। আমি সেটা তুলে হাতে নিলাম। পেন ড্রাইভের গায়ে কোম্পানির লোগো। আমি চারদিকে তাকালাম, কেউ খেয়াল করেনি। ঠিক তখনই আইটি প্রধান দৌড়ে এসে বললেন, রায়হান, ওটা কোথায় পেলে? আমি পেন ড্রাইভটা তার হাতে দিয়ে বললাম, এইমাত্র আমার ডেস্কের পাশে পড়ে থাকতে দেখলাম। আইটি প্রধান বিস্ময়ে বললেন, আমরা যে ডিভাইসটা খুঁজছিলাম এটাই সেটা। ঘরে সবাই একসঙ্গে আমার দিকে তাকালেন। পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে বললেন, যদি এই ডিভাইসে তথ্য থাকে তাহলে আসল অপরাধীকে খুঁজে পাওয়া সময়ের ব্যাপার। আমার বুকের ভেতর দুঃখকানি বেড়ে গেল, কারণ এই পেন ড্রাইভ শুধু একজন চোরকে ধরিয়ে দেবে না, হয়তো এমন একজনের মুখোশও খুলে দেবে যে শুরু থেকে আমাকে ফাঁসানোর চেষ্টা করে আসছে। মুখোশ খুলতে শুরু করলো। পেন ড্রাইভটা আইটি বিভাগের হাতে দেওয়ার পরই পুরো অফিস নিস্তব্ধ হয়ে গেল। সবাই অপেক্ষা করছে এর ভেতরে কি আছে। আইটি প্রধান দ্রুত পেন ড্রাইভটা কম্পিউটারে লাগালেন। পুলিশ কর্মকর্তা স্যার আর আমি মনিটরের সামনে দাঁড়িয়ে আছি। কয়েক সেকেন্ড পর স্ক্রিনে অনেকগুলো ফাইল দেখা গেল। আইটি প্রধান একটা ফোল্ডার খুলতেই তার চোখ বড় বড় হয়ে গেল। স্যার, এখানে শুধু আমাদের কোম্পানির ফাইল নয়, প্রতিদ্বন্দ্বী আরো 3টি কোম্পানির গোপন তথ্য আছে। পুলিশ কর্মকর্তা গম্ভীর গলায় বললেন, তাহলে এটা পরিকল্পিত শিশু গুপ্তচর ব্যক্তি, এটা সাধারণ চুরির ঘটনা নয়। ঘরের সবাই হতবাক। ঠিক তখনই আইটি প্রধান বললেন, স্যার, পেন ড্রাইভে একটা অটো ব্যাকআপ ফাইল আছে, সম্ভবত কে এটা ব্যবহার করেছে তার তথ্যও রয়েছে। তিনি ফাইলটা খুললেন। স্ক্রিনে একটা ইউজার আইডি ভেসে উঠল, কিন্তু সেটা দেখে সবাই অবাক, কারণ সেটা আমার আইডি নয়, আরমানেরও নয়। এটা ছিল ডি কিং 07। স্যার বরুকুসকে বললেন, আমাদের অফিসে এই নামে কোনো কর্মচারী নেই। পুলিশ কর্মকর্তা বললেন, তাহলে কেউ ভুয়া আইডি ব্যবহার করেছে, কিন্তু সে অফিসে ঢুকলো কিভাবে? ঠিক তখনই আইটি প্রধান আরেকটা ভিডিও খুললেন। সার্ভার রুমে সিসিটিভি ফুটেজ। রাত 9:45। একজন মানুষ মুখে কালো মাস্ক পরে সার্ভার রুমে ঢুকছে। মুখ দেখা যাচ্ছে না, কিন্তু তার ডান হাতে একটা বড় কাটা দাগ স্পষ্ট দেখা যাচ্ছে। পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে ভিডিও থামালেন। এই দাগটাই আমাদের সবচেয়ে বড় শত্রু। অপরাধী যতই মুখ লুকাক। সন্ধ্যায় সবাই বাড়ি চলে গেল। আমার মাথায় শুধু একটাই চিন্তা, ডান হাতের কাটা দাগ। হঠাৎ আমার মনে পড়লো অফিসের এমন একজনকে আমি দেখেছি, কিন্তু কোথায়? অনেক চেষ্টা করে মনে করতে পারলাম না। রাতে বাসায় ফিরে ঘুম আসছিল না। আমি মাফির ডায়েরিটা খুলে বসেছিলাম। হঠাৎ ফোন বেজে উঠল। স্ক্রিনে স্যারের নাম। জি স্যার। ওপাশ থেকে উদ্বিগ্ন কণ্ঠ, রায়হান, তুমি কি এখনই অফিসে আসতে পারবে? আমি অবাক হয়ে বললাম, এখন? কি হয়েছে? তিনি বললেন, খুব জরুরি, আজ রাতেই সার্ভারে আবার কেউ ঢোকার চেষ্টা করছে। আমি আর কোনো প্রশ্ন করলাম না। 10 মিনিটের মতো অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। অফিসে পৌঁছাতে দেখি পুলিশ পুরো ভবন ঘিরে রেখেছে। আইটি বিভাগ সার্ভার রুম ব্যস্ত। আমি ভেতরে ঢুকতে স্যার বললেন, ঠিক সময় এসেছো, আমরা মনে করেছি চোর আবার এসেছে। ঠিক তখনই পুরো ভবনের বিদ্যুৎ হঠাৎ নিভে গেল। চারদিকে অন্ধকার। কে একজন চিৎকার করে উঠল, সার্ভার রুমে কেউ দৌড়ে পালাচ্ছে। আমি এক মুহূর্ত দেরি করলাম না। অন্ধকার করিডোর ধরে সেই ছায়ামূর্তির পেছনে দৌড়াতে শুরু করলাম। লোকটা খুব দ্রুত দৌড়াচ্ছে। হঠাৎই জরুরি আলোগুলো জ্বলে উঠলো। 1 সেকেন্ডের জন্য আমি লোকটার ডান হাতটা দেখতে পেলাম। আর ঠিক তখনই আমার চোখ পড়লো ডান হাতে সে একটা কাটা দাগ। আমি চিৎকার করে উঠলাম, থামো! কিন্তু লোকটা পেছনে জরুরি দরজা দিয়ে লাফ দিয়ে বাইরে পালিয়ে গেল। আমি দরজার কাছে পৌঁছেই শুধু একটা জিনিস দেখতে পেলাম, মাটিতে পড়ে আছে একটা কোম্পানির পরিচয়পত্র। আমি পরিচয়পত্র তুলে হাতে নিতে বুকটা ধুক করে উঠলো, কারণ এই আইডি কার্ডের ছবিটা আমি খুব ভালো করেই চিনি। আর সেই মানুষটাকে দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। আমি কাপা হাতে আইডি কার্ডটা তুলে নিলাম। জরুরি আলোর ক্ষীণ আলোয় ছবিটা স্পষ্ট দেখা যাচ্ছে। এক মুহূর্তের জন্য আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল, কারণ আইডি কার্ডটা ছিল ড্যানিয়েল ব্রাউনের, রহমান গ্রুপের আইটি সিকিউরিটির সুপারভাইজার। আমি অবিশ্বাসী চোখে কার্ডটার দিকে তাকিয়ে রইলাম। যে মানুষটা প্রতিদিন অফিসে নিরাপত্তা নিয়ে কথা বলতো, সেই মানুষটাই কি চোর? ঠিক তখনই স্যার আর পুলিশ কর্মকর্তা দৌড়ে এসে পৌঁছালেন। কিছু পেয়েছেন? আমি চুপচাপ আইডি কার্ডটা তার হাতে দিলাম। তিনি কার্ডটা দেখে বিস্মিত হয়ে বললেন, ড্যানিয়েল, এটা কিভাবে সম্ভব? স্যার অবাক হয়ে গেলেন। না, ড্যানিয়েল এই কোম্পানিতে 10 বছর ধরে কাজ করছে। আমি ওকে নিজের পরিবারের সদস্যের মতো বিশ্বাস করি। স্যার, আমি কাউকে দোষ দিচ্ছি না, কিন্তু লোকটার হাতে আইডি কার্ড ছিল, আর আমি তার ডান হাতে কাটা দাগও দেখেছি। পুলিশ কর্মকর্তার সঙ্গে সঙ্গে ওয়াকিটকিতে নির্দেশ দিলেন, পুরো ভবন সিল করে দিন, ড্যানিয়েল ব্রাউনকে খুঁজে বের করুন। কিন্তু 5 মিনিট পর খবর এলো ড্যানিয়েল অফিসে নেই, তার মোবাইল ফোনও বন্ধ। পুলিশ কর্মকর্তা গম্ভীর মুখে বললেন, সে পালিয়ে গেছে। এখন সন্দেহ আরো শক্ত হলো। পরদিন সকাল, অফিসে অস্বাভাবিক নীরবতা। সবাই ড্যানিয়েলকে নিয়ে আলোচনা করছে। ঠিক তখন আইটি প্রধান দৌড়ে এসে বললেন, স্যার, আমরা ড্যানিয়েলের কম্পিউটার পরীক্ষা করেছি, কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি।
সবাই দ্রুত আইটি রুমে গেলাম। কম্পিউটার স্ক্রিনে বেশ কয়েকটি এনক্রিপ্টেড ইমেল খোলা। আইটি প্রধান বললেন, এগুলো অন্য একটি প্রতিদ্বন্দ্বী কোম্পানিতে পাঠানো হয়েছে, বিনিময়ে বড় অঙ্কের টাকার প্রতিশ্রুতিও আছে। স্যার চেয়ারে বসে পড়লেন, তার মুখে গম্ভীর হতাশা। এত বছর আমি ভুল মানুষকে বিশ্বাস করেছি। আমি স্যারের দিকে তাকিয়ে বললাম, স্যার এখন একটা প্রশ্নের উত্তর পাওয়া যায়নি। তিনি আমার দিকে তাকালেন। কোন প্রশ্ন? যদি ড্যানিয়েল এসব করে থাকে তাহলে সে আমার আইডি ব্যবহার করলো কেন? ঘরে সবাই আবার চুপ হয়ে গেল। হ্যাঁ, এটাই সবচেয়ে বড় রহস্য। ঠিক তখনই আইটি প্রধান আবার বললেন, স্যার, আমার লোক আরেকটা বিষয় খুঁজে পেয়েছি। ড্যানিয়েল রায়হানের আইডিতে লগ ইন করেনি, সে রায়হানের পাসওয়ার্ড ব্যবহার করেছে। আমি হতবাক হয়ে গেলাম, কিন্তু আমার পাসওয়ার্ড তো কেউ জানে না। আইটি প্রধান বললেন, কেউ না কেউ জেনেছিল, অথবা আপনার কাছ থেকে কোনোভাবে জেনে নিয়েছিল। আমি মাথা নিচু করে ভাবতে লাগলাম। হঠাৎ মনে পড়ল, কয়েক সপ্তাহ আগে আরমান একদিন আমার ডেস্কে বসেছিল। আমি তখন কফি আনতে গিয়েছিলাম। ফিরে এসে দেখেছিলাম সে আমার কম্পিউটারের সামনে দাঁড়িয়ে আছে। তখন বিষয়টা গুরুত্ব দেয়নি। আমি সঙ্গে সঙ্গে কথাটা সবাইকে বললাম। পুলিশ কর্মকর্তা বললেন, তাহলে আরমান আর কি ভ্যানিয়েল মধ্যে যোগাযোগ ছিল না? সেটাও তদন্ত করতে হবে। ঠিক তখনই পুলিশের একজন সদস্য দৌড়ে ভেতরে ঢুকলেন। স্যার, ড্যানিয়েলের ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটা ডায়েরি পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা জিজ্ঞাসা করলেন, সেখানে কি আছে? পুলিশ সদস্য গম্ভীর শ্বাস নিয়ে বললেন, সেখানে কয়েকজনের নাম লেখা, আর সবার উপরে যে নামটা আছে সেটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। ঘরে সবাই নিঃশ্বাস বন্ধ করে তার দিকে তাকিয়ে রইল। প্রথম নামটা হলো আরমান। ঘরে বাতাস যেন মুহূর্তে ভারী হয়ে উঠল। তাহলে কি আরমান আর ড্যানিয়েল মিলে শুরু থেকে এসব পরিকল্পনা করছিল? আর যদি তাই হয়, তাহলে গ্রামের সেই পুরনো অপবাদের সঙ্গেও কি কোনো অজানা যোগসূত্র লুকিয়ে আছে? পুলিশ সদস্যের মুখে আরমান নামটা শুনে পুরো কনফারেন্স রুম নিস্তব্ধ হয়ে গেল। আমি কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল ঘটনাগুলো ধীরে ধীরে এক সুতোয় গাঁথা শুরু করেছে। পুলিশ কর্মকর্তা ডায়েরিটা হাতে নিয়ে খুললেন। ভেতরে কয়েকটা তারিখ, কিছু ব্যাংক লেনদেনের হিসাব, আর কয়েকজন মানুষের নাম। প্রথম নাম আরমান, দ্বিতীয় ড্যানিয়েল, আর নিচে লেখা, নতুন ছেলেটাকে ফাঁসাতে হবে, না হলে সব পরিকল্পনা শেষ হয়ে যাবে। এই লাইনটা পড়তেই স্যারের চোখ রাগে লাল হয়ে উঠল। তাহলে রায়হানকে শুরু করেই টার্গেট করা হয়েছিল? পুলিশ কর্মকর্তা মাথা নাড়লেন। এখন পর্যন্ত তাই মনে হচ্ছে। ঠিক তখনই আইটি প্রধান আবার বললেন, স্যার, আমরা আরেকটা তথ্য পেয়েছি। ড্যানিয়েলের ব্যক্তিগত অ্যাকাউন্টে গত 3 মাসে কয়েক লাখ পাউন্ড জমা হয়েছে, কিন্তু টাকাগুলো এসেছে ভিন্ন ভিন্ন কোম্পানির নামে। পুলিশ কর্মকর্তা বললেন, অর্থাৎ সে শুধু তথ্য চুরি করেনি, এটা একটা বড় চক্র। আমি চুপচাপ সব শুনছিলাম। হঠাৎ আমার মনে একটা প্রশ্ন এলো, স্যার, আরমানকে কি এখনো খুঁজে পাওয়া যায়নি? পুলিশ কর্মকর্তা উত্তর দিলেন, না, সেদিন তাকে বরখাস্ত করা হয়, সেদিন থেকেই সে লুকিয়ে আছে, কিন্তু আমরা তাকে খুঁজছি। 2 দিন পর আমি অফিসে কাজ করছি। ঠিক তখনই পুলিশের ফোন এলো। পুলিশ কর্মকর্তা উত্তেজিত কণ্ঠে বললেন, রায়হান, আমরা আরমানকে খুঁজে পেয়েছি। আমি চমকে উঠলাম। কোথায়? ম্যানচেস্টার একটা হোটেলে আমরা তাকে গ্রেপ্তার করেছি। আমি দ্রুত স্যারের কেবিনে গেলাম। স্যার খবরটা শুনে বললেন, চলো আজ ওই থানায় যাব। থানার জিজ্ঞাসাবাদ কক্ষে আরমান বসে আছে। আগে সে অহংকারী চেহারাটা নেই, চোখ মুখ শুকিয়ে গেছে। আমাদের দেখে সে মাথা নিচু করে ফেলল। পুলিশ কর্মকর্তা বললেন, আরমান, সব প্রমাণ আমাদের হাতে, সত্যি বলাই তোমার জন্য ভালো। আরমান কয়েক মিনিট চুপ করে রইল, তারপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, হ্যাঁ, ড্যানিয়েলের সঙ্গে আমি কাজ করতাম। সে আমাকে টাকা দিত, আমি অফিসের ভিতরের তথ্য তাকে দিতাম। স্যার রাগে দাঁতে দাঁত চেপে বললেন, আর রায়হান, ওর ক্ষতি করতে গেলে কেন? আরমান আমার দিকে তাকালো, তার চোখে অনুশোচনা। কারণ স্যার, আপনাকে যতটা বিশ্বাস করতেন ততটা আমাকে কখনো করেনি। আমি ভেবেছিলাম আপনাকে সরিয়ে দিতে পারলে আবার সব ক্ষমতা আমার হাতে চলে আসবে। আমি শান্ত গলায় বললাম, একটা নির্দোষ মানুষকে ফাঁসিয়ে? আরমান মাথা নিচু করলো। আমি ভুল করেছি, অনেক বড় ভুল। ঠিক তখনই পুলিশ কর্মকর্তা আরেকটা প্রশ্ন করলেন, ভ্যানিয়েল এখন কোথায়? আরমান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি জানি না। শেষবারও বলেছিল দেশ ছেড়ে পালিয়ে যাব। ঘরের সবাই হতাশ হয়ে গেল, কারণ ড্যানিয়েল ধরা না পড়লে পুরো চক্রের রহস্য জানা যাবে না। সেখান থেকে বেরিয়ে আসার সময় আরমান হঠাৎ আমাকে ডাকলো। রায়হান, 1 মিনিট। আমি থেমে গেলাম। সে নিচু গলায় বলল, তোমাকে একটা কথা বলতে চাই। আমি কিছু না বলে দাঁড়িয়ে রইলাম। আমি শুধু অফিসের ঘটনাই জানি না, তোমার গ্রামের সেই পুরনো গয়নার ঘটনা নিয়েও কিছু শুনেছি। আমার বুকের ভিতরে দুঃখ করে উঠলো। আমি তাড়াতাড়ি বললাম, কি শুনেছ? আরমান ধীরে ধীরে বলল, কয়েক মাস আগে ড্যানিয়েল একদিন বলেছিল বাংলাদেশে তার একজন পুরনো পরিচিতি আছে। সে নাকি একসময় একটা গয়না চুরির নাটক করে একজন ছেলেকে গ্রাম ছাড়া করেছিল। তখন আমি বিষয়টা গুরুত্ব দেইনি,
কিন্তু এখন মনে হচ্ছে সেই ছেলেটা হয়তো তুমি। আমি বেশ স্থির হয়ে গেলাম। বাংলাদেশে সেই ঘটনার সঙ্গে ড্যানিয়েলের পরিচিত মানুষের সম্পর্ক, তাহলে কি সেই অপমানের পেছনে একটা বড় ষড়যন্ত্র লুকিয়ে আছে? আর যদি সত্যিই তাই হয়, তাহলে আসল অপরাধী এখনো ধরা পড়েনি। আরমানের শেষ কথাটা আমার মাথায় বারবার ঘুরতে লাগলো। বাংলাদেশে একটা গহনা চুরির নাটক। আমি হতবাক হয়ে দিকে তাকিয়ে রইলাম। তুমি কি নিশ্চিত? আরমান মাথা নিচু করে বলল, আমি নিশ্চিত নই। ড্যানিয়েল একদিন মদ্যপ অবস্থায় বলেছিল বাংলাদেশে তার এক পুরনো বন্ধু আছে, সে নাকি টাকার বিনিময়ে অনেক নোংরা কাজ করত। তখন আমি গুরুত্বও দেইনি। আজ সবকিছু মিলে মনে হচ্ছে ঘটনাগুলোর মধ্যে কোনো না কোনো সম্পর্ক আছে। আমি আর কিছু বললাম না, চুপচাপ থানা থেকে বেরিয়ে এলাম। গাড়িতে বসে পুরো রাস্তা আমি একটা কথা বলিনি। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, কি ভাবছো রায়হান? স্যার, যদি সত্যি গ্রামের ঘটনার সঙ্গে এই চক্রের সম্পর্ক থাকে, তাহলে আমি শুধু অপমানিত হইনি, আমাকে পরিকল্পনা করে শেষ করে দেওয়া হয়েছিল। স্যার দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সত্যটা যতই গভীরই হোক, আমরা শেষ পর্যন্ত যাব। আমি তোমাকে কথা দিচ্ছি। সেই রাতে আমি মাকে ফোন করলাম। কেমন আছিস বাবা? ভালো আছি মা। মা, একটা কথা জিজ্ঞাসা করব? বল। যেদিন গহনা হারিয়েছিল, সেদিন কি আমাদের বাড়িতে বা মামার বাড়িতে কোনো বিদেশি লোক এসেছিল? মা কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, বিদেশি না, তবে একজন অচেনা লোক এসেছিল। সে নাকি তোর মামার এক বন্ধুর পরিচিত ছিল। 2 দিন ছিল, তারপর হঠাৎই চলে গেল। আমার বুকের ভেতরটা ধুক করে উঠল। তার নাম মনে আছে? পুরো নাম মনে নেই, তবে সবাই তাকে দেলোয়ার ভাই বলে ডাকে। আমি সঙ্গে সঙ্গে একটা কাগজে নামটা লিখে নিলাম। এই নামটাই হয়তো সেই অতীতের রহস্যের প্রথম সূত্র। পরদিন সকাল অফিসে পৌঁছাতে দেখি পুলিশ কর্মকর্তা স্যারের কেবিনে বসে আছেন। আমাকে দেখে তিনি বললেন, রায়হান, আমরা ভ্যানের ব্যাংক হিসাব আরো খুঁটিয়ে দেখছি। কিছু টাকা বাংলাদেশে পাঠানো হয়েছে। কার আছে? তিনি একটা প্রিন্ট আউট আমার হাতে দিলেন। সেখানে লেখা রিসিভার নেম দেলোয়ার হোসেন। আমার হাত কাঁপতে শুরু করলো। মায়ের বলা নাম আর এই ব্যাংক হিসাবের নাম দুটো এক হয়ে গেল। আমি স্যারের দিকে তাকালাম। স্যার, আমি বাংলাদেশে যেতে চাই। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি তাই ভাবছিলাম, এখন শুধু ব্যবসার বিষয় নয়, এটা তোমার জীবনের প্রশ্ন। তুমি তুমি সত্য জানার অধিকার রাখো। পুলিশ কর্মকর্তা বললেন, আমরা বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করব, প্রয়োজনে যৌথ তদন্ত হবে। সেদিন সন্ধ্যায় আমি একা টেমস নদীর পাড়ে বসেছিলাম, হাতে মাফির ডায়েরি। আকাশে সূর্য ডুবে যাচ্ছে। মনে মনে বললাম, আর বেশি দেরি নেই, আমি ফিরছি। শুধু নিজের সম্মান ফেরাতে নয়, আসল অপরাধীর মুখোশ খুলতে। ঠিক তখনই ফোনে একটা নতুন বার্তা এলো। প্রেরক মাফি। বার্তায় মাত্র 1 লাইনে লেখা, আজ একজন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে বলেছে তোমার জীবনের সবচেয়ে বড় সত্যটা সে জানে, কিন্তু তারপরেই সে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। বার্তাটা পড়ে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। তাহলে কেউ সত্যিটা প্রকাশ করতে চাইছে, আর কেউ একজন যে কোনো মূল্যে সেই সত্য চাপা দিতে চাইছে। মাফির পাঠানো বার্তাটা পড়ে আমি অনেকক্ষণ স্থির হয়ে বসে রইলাম। হৃৎপিণ্ড যেন অস্বাভাবিক গতিতে ধুকপুক করছে। বার্তায় লেখা, আজ একজন লোক আমার সঙ্গে দেখা করতে এসেছিল। সে বলেছে তোর জীবনের সবচেয়ে বড় সত্যটা সে জানে, কিন্তু তারপরে সে হঠাৎ নিখোঁজ হয়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে মাফিকে ফোন করলাম। প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, কিন্তু ফোন বন্ধ। আমার ভেতর অজানা একটা ভয় কাজ করতে শুরু করলো। মনে মনে বললাম, আল্লাহ, মাফি যেন কোনো ক্ষতি না হয়। পরদিন সকাল আমি অফিসে পৌঁছে স্যারের কেবিনে গেলাম। তিনি আমাকে দেখিয়ে বুঝতে পারলেন কিছু একটা হয়েছে। কি হয়েছে? আমি মোবাইলটা তার হাতে দিয়ে বললাম, স্যার, মাফি এই বার্তাটা পাঠিয়েছে। তিনি মনোযোগ দিয়ে পড়লেন, তারপর গম্ভীর হয়ে বললেন, ব্যাপারটা খুবই স্বাভাবিক। যে লোক সত্য জানে সে হঠাৎ নিখোঁজ, এর মানে কেউ এখনো প্রমাণ নষ্ট করার চেষ্টা করছে। আমি আর অপেক্ষা করতে চাই না, আমি বাংলাদেশে ফিরতে চাই। স্যার কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, আগামীকালের ফ্লাইটে আমরা একসঙ্গে বাংলাদেশ যাব। আমি একা তোমাকে পাঠাবো না। ঠিক তখনই পুলিশ কর্মকর্তা কেবিনে ঢুকলেন। তার হাতে একটা ফাইল। তিনি বললেন, ভালো খবর আছে, ভ্যানেলের অবস্থান সম্পর্কে নতুন তথ্য পেয়েছি। কোথায়? ধারণা করা হচ্ছে সে বাংলাদেশে পালিয়েছে। আমার বুকটা কেঁপে উঠল। সব রহস্যের জন্য এক জায়গায় এসে মিলছে। গ্রামের গয়নার ঘটনা, দেলোয়ার, ড্যানিয়েল, মাফির বার্তা, সবকিছুর উত্তর যেন বাংলাদেশে লুকিয়ে আছে। সেই রাতে আমি মাকে ফোন করলাম। বাবা, কেমন আছিস? ভালো আছি মা, একটা সুখবর আছে। কি? আমি দেশে ফিরছি। মায়ের কণ্ঠ কেঁপে উঠল। সত্যি? কবে? কাল রওনা হব, ইনশাল্লাহ পরশু পৌঁছে যাব। মা কান্না চড়ানো গলায় বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। কিন্তু ঠিক তখনই মা হঠাৎ চুপ হয়ে গেলেন। আমি জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? মা ধীরে ধীরে বললেন, একটা খারাপ খবর আছে। আমি আতঙ্কিত হয়ে উঠলাম। কি খবর? মা বললেন, মাফি 2 দিন ধরে বাড়িতে নেই। সবাই বলেছে সে নাকি কাউকে খুঁজতে বের হয়েছিল, তারপর থেকে আর ফেরেনি। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। কি? থানায় খবর দিয়েছো?
দিয়েছি, কিন্তু এখনো কোনো খোঁজ নেই। আমি ফোনটা শক্ত করে ধরে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর শুধু একটাই কথা ঘুরছে, মাফি কি সেই সত্য জানার কারণে নিখোঁজ? পরদিন লন্ডন হিথ্রো বিমানবন্দর। আমি আর স্যার বাংলাদেশে ফ্লাইটে উঠলাম। বিমান রানওয়ে ছাড়তেই আমি জানালার বাইরে তাকালাম। এই শহর আমাকে সম্মান দিয়েছে, নিজেকে নতুন করে গড়ার সুযোগ দিয়েছে, কিন্তু এখন আমাকে ফিরতেই হবে, কারণ আমার অতীত এখন অসমাপ্ত। দীর্ঘ যাত্রার পর বিমান ঢাকার মাটিতে নামলো। বাংলাদেশের বাতাসে বুক ভরে শ্বাস নিতেই চোখ ভিজে উঠল। মনে মনে বললাম, আমি ফিরে এসেছি, এবার সত্য লুকিয়ে থাকতে পারবে না। ঠিক তখনই বিমানবন্দর থেকে বেরোতেই একজন পুলিশ কর্মকর্তা আমাদের সামনে এসে দাঁড়ালেন। তিনি আমার নাম ধরে বললেন, আপনি কি রায়হান? জি। তিনি গম্ভীর মুখে বললেন, আপনার জন্য একটা জরুরি খবর আছে। আজ ভোরে গ্রামের পাশের পুরনো নদীর ঘাট থেকে একজন অচেতন মানুষকে উদ্ধার করা হয়েছে। লোকটার জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলেছে, রায়হানকে ডাকুন, আমি জানি আসল চোর কে। আমি স্যার একে অপরের দিকে তাকালাম। এতদিনের অপেক্ষা আজ হয়তো শেষ হতে চলেছে। বিমানবন্দর থেকে আমরা সরাসরি জেলা হাসপাতালে রওনা দিলাম। আমার বুকের ভেতর যেন ঝড় বইছে। এতদিন ধরে যে সত্যের জন্য অপেক্ষা করেছি, আজ হয়তো তার প্রথম সাক্ষীর মুখোমুখি হতে যাচ্ছি। হাসপাতালে পৌঁছতে একজন পুলিশ কর্মকর্তা এগিয়ে এলেন। আপনি রায়হান? জি। লোকটার এখন জ্ঞান ফিরেছে, তবে খুব দুর্বল। আপনাকে দেখতেই চাইছে। আমি স্যার দ্রুত কেবিনের দিকে এগিয়ে গেলাম। কেবিনে ঢুকতেই দেখি বিছানায় একজন বৃদ্ধ শুয়ে আছেন, মুখে আঘাতের চিহ্ন, হাতে ব্যান্ডেজ। তিনি আমাকে দেখে কাঁপা গলায় বললেন, তুই? জি, আমি রায়হান। আপনি আমাকে চিনেন? বৃদ্ধের চোখে পানি চলে এলো। আমাকে হয়তো চিনবি না, আমি দেলোয়ার। আমার বুকটা ধুক করে উঠল। মা যে নাম বলেছিল সেই মানুষ। আমি তাড়াতাড়ি বললাম, আপনি আপনি কোথায় ছিলেন এতদিন? দেলোয়ার দীর্ঘশ্বাস ফেললেন। পালিয়ে বেরিয়েছি, কারণ আমি একটা বড্ড পাপের সাক্ষী। ঘরের সবাই চুপ করে দাঁড়িয়ে দেলোয়ার ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোর মামার বাড়িতে আমি গিয়েছিলাম। আমি তোর মামার বন্ধুর সঙ্গে ব্যবসা কাজে ছিলাম। সেই রাতেই আমি নিজের চোখে দেখেছিলাম গয়নার বাক্স তোর ব্যাগে তুই রাখছিস। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছি। তাহলে কে রেখেছিল? দেলোয়ার চোখ বন্ধ করলেন। আমি পুরো মুখ খুলতে পারিনি, কারণ ঘরটা অন্ধকার ছিল। তবে লোকটার ডান হাতের একটা বড় কাটা দাগ ছিল। আমি মুহূর্তে স্যারের দিকে তাকালাম। ডান হাতের কাটা দাগ। লন্ডনে সে রহস্যময় লোকটারও একই দাগ ছিল। আমাদের দুজনের চোখে একই প্রশ্ন, এটা কি কাকতালীয় নাকি একই মানুষ? দেলোয়ার আবার বললেন, আমি সত্যিটা বলতে চেয়েছিলাম, কিন্তু পরের দিনই আমাকে ভয় দেখানো হয়। আমাকে বলা হয় যদি মুখ খুলি আমার পরিবারকে মেরে ফেলা হবে। আমি ভয়ে চুপ হয়ে যাই, তারপর দেশ ছেড়ে চলে যাই। তাহলে আজ ফিরে এলেন কেন? বৃদ্ধের চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। মৃত্যুর আগে পাপের বোঝা নামাতে চাই। তুই নির্দোষ ছিলি বাবা, সবাই তোকে অন্যায়ভাবে অপমান করেছে বাবা। এই কথাটা শুনে আমার চোখ ভিজে উঠল। এতটা দিন পর প্রথম একজন মানুষ প্রকাশ্যে বলল আমি নির্দোষ। ঠিক তখনই হাসপাতালের কেবিনের দরজা হঠাৎ করে খুলে গেল। একজন পুলিশ সদস্য দৌড়ে ভেতরে ঢুকলেন। স্যার, এটা বড় খবর। পুলিশ কর্মকর্তা বললেন, কি হয়েছে? তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, আমরা গ্রামের বাজারে সিসিটিভি ফুটেজ পেয়েছি। আজ সকালে যে লোক দেলোয়ারকে নদীর ঘাটে ফেলে পালিয়েছে তার মুখ পরিষ্কার দেখা গেছে। আমি উত্তেজিত হয়ে বললাম, কে সে? পুলিশ সদস্য ফাইল খুলে ছবিটা আমার সামনে ধরলেন। ছবিটা দেখে আমার শরীর কেঁপে উঠল, কারণ ছবির মানুষটাকে আমি খুব ভালো করে চিনি। সে কেউ নয়, আমার নিজের মামা। ঘরের সবাই স্তব্ধ হয়ে গেল। আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে মানুষটাকে আমি বাবার মতো সম্মান করতাম, সেই কি এত বছর ধরে সত্যটা লুকিয়ে রেখেছিল। হাসপাতালের কেবিনের জন্য সময় থেমে গেল। পুলিশ সদস্যের হাতে থাকা ছবিটার দিকে আমি স্থির হয়ে তাকিয়ে আছি। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমার মামা দ্রুত হাঁটছেন, আর তার পেছনে দাঁড়িয়ে আছে আহত দেলোয়ার। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। মুখ দিয়ে শুধু একটা কথাই বের হলো, এটা এটা অসম্ভব। মামা এমন মানুষ হতেই পারেন না। পুলিশ কর্মকর্তা শান্ত গলায় বললেন, আমরাও প্রথমে বিশ্বাস করিনি, তাই ছবিটি 3 বার যাচাই করেছি, কোনো ভুল নেই। আমি চুপচাপ চেয়ারে বসে পড়লাম। মাথার ভেতর হাজারো স্মৃতি ঘুরতে লাগলো। এই মানুষটি আমাকে ছোটবেলায় কাঁদিনে মেলায় ঘুরিয়েছেন। এই মানুষটি আমাকে সাইকেল চালানো শিখিয়েছেন। তাহলে তিনি কেন আমার জীবনটা ধ্বংস করবেন? ঠিক তখনই বিছানায় শুয়ে থাকা দেলোয়ার কাপা গলায় বললেন, তোর মামা চোর না। আমি মাথা তুলে তাকালাম। তাহলে? দেলোয়ার বললেন, ও শুধু সত্যিটা জানে। আমি অবাক হয়ে গেলাম। মানে? দেলোয়ার দীর্ঘ শ্বাস ফেলে বলল, যেদিন গয়না তোর ব্যাগে রাখা হয় সেদিন তোর মামা ঘটনাটা নিজের চোখে দেখেননি, কিন্তু পরে কি করেছে সেটা জেনে গিয়েছিলেন। তাহলে তিনি সবাইকে বলেননি কেন? দেলোয়ার চোখ বন্ধ করে বললেন, কারণ তাকে ভয় দেখানো হয়েছিল, তার পরিবারের ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছিল, আর তিনি সেই ভয়কে জয় করতে পারেননি।
ঘরের ভেতর আবারও নীরবতা নেমে এলো। পুলিশ কর্মকর্তা বললেন, এখনই আপনার মামাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। যদি তিনি সত্যিই সব জানেন তাহলে আজ অনেক রহস্যের জট খুলবে। বিকেলে মামাকে থানায় আনা হলো। আমি বাইরে দাঁড়িয়ে আছি। কয়েক মিনিট পর একজন পুলিশ সদস্য এসে বললেন, রায়হান, তিনি শুধু তোমার সঙ্গেই কথা বলতে চান। আমি ধীরে ধীরে জিজ্ঞাসাবাদ কক্ষে ঢুকলাম। মামা মাথা নিচু করে বসে আছে, চুলে পাক ধরেছে, চোখ দুটো লাল। আমাকে দেখে তিনি কেঁদে ফেললেন। বাবা, আমাকে ক্ষমা করে দে। আমার বুকটা হঠাৎ মোচড় দিয়ে উঠল। আমি ধীরে ধীরে বললাম, একটা প্রশ্নের উত্তর দিন, আমি কি সত্যি চোর ছিলাম? মামা জোরে মাথা নাড়লেন। না, তুই কোনোদিন চোর ছিলি না। এই কথাটা শুনে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এতটা দিন পর এই বাক্যটা শোনার জন্যই আমি বেঁচেছিলাম। আমি কাপা গলায় বললাম, তাহলে সেদিন চুপ ছিলেন কেন? মামা দুহাতে মুখ ঢেকে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, আমি ভুল করেছি, ভয়কে জিততে দিয়েছিলাম। যে লোকটা গয়না সরিয়েছিল সে আমাকে বলেছিল, মুখ করলে তোর মায়ের লাশও খুঁজে পাবি না। আমি ভেঙে পড়েছিলাম, পরিবারকে বাঁচাতে গিয়ে তোকে হারিয়ে ফেললাম। আমি কোনো কথাই বলতে পারছিলাম না। এত বছরের রাগ, কষ্ট, অভিমান সবকিছু একসঙ্গে বুকের ভিতর জমে আছে। ঠিক তখন আমি শেষ প্রশ্নটা করলাম, সেই লোকটাকে? মামা ধীরে ধীরে মাথা তুললেন, চোখে ভয়, ঠোঁট কাঁপছে। তিনি আস্তে করে একটা নাম বললেন, কামরুল। কামরুল? কে সে? মামা উত্তর দিলেন, সে আমাদের গ্রামেরই একজন, আর সে আজও গ্রামের মধ্যেই আছে। এই নামটা শোনা মাত্রই পুলিশ কর্মকর্তা উঠে দাঁড়ালেন। তিনি দ্রুত বাইরে গিয়ে বললেন, এখনই কামরুলকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। কিন্তু ঠিক 5 মিনিট পর একজন কনস্টেবল দৌড়ে সে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, কামরুলের বাড়িতে গিয়ে দেখি সে আধ ঘন্টা আগেই পালিয়ে গেছে, আর যাওয়ার আগে সে একটা চিঠি লিখে গেছে। কনস্টেবলের কথা শুনে থানার ভিতর আবার উত্তেজনা ছড়িয়ে পড়ল। পুলিশ কর্মকর্তা দ্রুত বললেন, চিঠিটা কোথায়? কনস্টেবল একটা ভাঁজ করা খাম তার হাতে দিল। খামের উপর শুধু একটা নাম লেখা, রায়হানের জন্য। আমার বুকটা কেঁপে উঠল। পুলিশ কর্মকর্তা খামটা আমার হাতে দিয়ে বললেন, এটা তোমারই পড়া উচিত। আমি ধীরে ধীরে খাম খুললাম। ভেতরে একটা চিঠি। কাপা হাতে পড়তে শুরু করলাম। যখন তুই এই চিঠি পড়বি তখন আমি অনেক দূরে চলে যাব। তোকে যে অন্যায়ভাবে চোর বানানো হয়েছিল সেটা আমি জানি, কিন্তু পুরো সত্যটা এখনো কেউ জানে না। আমি একা এই কাজ করিনি, আমাকে দিয়ে এই কাজ করিয়েছিল আরো ক্ষমতাবান একজন মানুষ। আমি শুধু টাকার লোভে ভুল করেছিলাম, কিন্তু যে লোকটা সব পরিকল্পনা করেছিল সে এখনো নিরাপদে ঘুরে বেড়াচ্ছে। যদি সত্যিই সব জানতে চাস তাহলে তোর মামার বাড়ির পুরনো আম গাছটার নিচে খুঁজে দেখ, সেখানে এমন একটা জিনিস লুকোনো আছে সব রহস্য খুলে দিবে। কামরুল। চিঠিটা পড়ে আমার হাত কাঁপতে লাগলো। আমি ধীরে ধীরে মাথা তুললাম। স্যার, আমাদের এক্ষুনি সেখানে যেতে হবে। পুলিশ কর্মকর্তা দৃঢ় গলায় বললেন, চলুন, এক মুহূর্তও দেরি করা যাবে না। সন্ধ্যা নেমেছে। আমরা পুলিশের গাড়ি নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। মামার বাড়ির সামনে পৌঁছাতেই গ্রামের মানুষ জড়ো হয়ে গেল। সবাই অবাক হয়ে আমাদের দিকে তাকিয়ে আছে। আমি অনেক বছর পর সেই উঠোনে পা রাখলাম। এই উঠোনেই আমাকে চোর বলা হয়েছিল। এই উঠোন থেকেই মাথা নিচু করে চলে গিয়েছিলাম। আজ আমি সত্য খুঁজতে ফিরেছি। বাড়ির পেছনে পুরোনো আম গাছটা এখনো দাঁড়িয়ে আছে। পুলিশ সদস্যরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে শুরু করলো। 5 মিনিট 10 মিনিট, হঠাৎই টং করে লোহার মতো কোনো কিছু শব্দ হলো। একজন পুলিশ সদস্য চিৎকার করে উঠলেন, স্যার, কিছু একটা পাওয়া গেছে। সাবধানে মাটি সরাতে একটা ছোট্ট লোহার বাক্স বেরিয়ে এলো। বাক্সটায় মরিচা পড়ে গেছে। তালা ভেঙে খুলতেই সবাই অবাক হয়ে গেল। ভেতরে ছিল একটি পুরনো ডায়েরি, কিছু ছবি আর একটা সোনার হার। আমি হারটার দিকে তাকিয়ে চিনে ফেললাম, এটাই সে হার যেটা হারানোর অভিযোগে আমাকে চোর বানানো হয়েছিল। আমার চোখ ভিজে উঠল। 8 বছর পর হারটা আবারও সবার সামনে ফিরে এসেছে। কিন্তু ডায়েরিটা, পুলিশ কর্মকর্তা ডায়েরিটা খুললেন। প্রথম পাতায় বড় বড় অক্ষরে লেখা, যদি আমার কিছু হয়ে যায় তাহলে এই ডায়েরিটা পুলিশকে দিও, এখানে আসল মাস্টার মাইন্ডের নাম লেখা আছে। ঘরের সবাই নিঃশ্বাস বন্ধ করে পরের পাতা খুলল। ঠিক তখনই দূর থেকে একটা গুলির শব্দ ভেসে এলো। একজন পুলিশ সদস্য মাটিতে লুটিয়ে পড়লেন। চারদিকে চিৎকার শুরু হয়ে গেল। পুলিশ কর্মকর্তা চিৎকার করে বললেন, সবাই নিচু হন। গুলিটা এসেছে আম গাছের পাশের বাঁশঝাড় থেকে। আর তার মানে আসল অপরাধী এখনো খুব কাছে আছে। গুলির শব্দে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষ চিৎকার করে এদিক ওদিক দৌড়াতে লাগলো। একজন পুলিশ সদস্য মাটিতে পড়ে কাতরাচ্ছে। ভাগ্য ভালো, গুলিটা তার কাঁধে লেগেছে। পুলিশ কর্মকর্তা চিৎকার করে উঠলেন, সবাই আড়ালে যান। আরেকজন পুলিশ দ্রুত বাঁশঝাড়ের দিকে দৌড়ে গেল। কিন্তু যে গুলি চালিয়েছে সে ততক্ষণে পালিয়ে গেছে। শুধু মাটিতে পড়েছিল একটা কালো ক্যাপ। আমি বুঝে গেলাম আসল অপরাধী খুব কাছেই ছিল। সে শুধু ডায়েরিটা আমাদের হাতে পড়তে দিতে চায়নি। কিছুক্ষণ পর পরিস্থিতি শান্ত হলো। আহত পুলিশ সদস্যকে হাসপাতালে পাঠানো হলো। আমি স্যার আর পুলিশ কর্মকর্তা আবারও সে লোহার বক্সের সামনে দাঁড়ালাম। পুলিশ কর্মকর্তা বললেন,
এবার ডায়েরিটা পড়া দরকার। আমি মাথা নাড়লাম। তিনি সাবধানে প্রথম পাতা খুললেন। ভেতরে লেখা সময়ের কারণে কিছুটা মুছে গেছে, তবুও পড়া যাচ্ছে। আমি দেলোয়ার, আজ যা লিখছি হয়তো কোনোদিন আমার জীবন কেড়ে নেবে। আমি নিজের চোখে দেখেছি রাইহান নির্দোষ। গয়নার হার সে চুরি করেনি, হারটা তার ব্যাগে লুকিয়ে রাখা হয়েছিল। কিন্তু যে লোকটা এটা করেছে সে একা ছিল না, তার সঙ্গে গ্রামের একজন প্রভাবশালী মানুষও জড়িত। আমি নিঃশ্বাস আটকে শুনছিলাম। পুলিশ কর্মকর্তা পরের পাতায় গেলেন। সেখানে লেখা, আমি তাদের কথা লুকিয়ে শুনেছিলাম। একজন আরেকজন বলছিল ছেলেটা সরিয়ে দিতে পারলে সব সম্পত্তির হিসাব সহজ হয়ে যাবে। আমার শরীর কেঁপে উঠল। সম্পত্তি? আমাদের তো কোনো বড় সম্পত্তি ছিল না। মামা মাথা নিচু করে বসেছিলেন। হঠাৎ তিনি বললেন, ছিল বাবা, তুই জানতিস না? আমি অবাকে তার দিকে তাকালাম। কি বলতে চাইছেন? মামা দীর্ঘ শ্বাস ফেললেন। তোর দাদা মারা যাওয়ার আগে কিছু জমি আর একটি পুরনো বাড়ি তোর নামে লিখে যেতে চেয়েছিলেন, কিন্তু কাগজপত্র তখনও পুরো হয়নি। যদি তুই গ্রামে থাকতে সবকিছু একদিন তোরই হতো। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে আমাকে চোর বানানোর পেছনে শুধু অপমান নয়, লোভও কাজ করেছিল? পুলিশ কর্মকর্তা আবারও ডায়েরি পড়তে শুরু করলেন। শেষ পাতার অর্ধেকটা ছেঁড়া, যতটুকু আছে সেখানে লেখা, সবকিছু নির্দেশ দিয়েছিল। তারপর আর কিছু মনে নেই। পাতাটা জোর করে ছিঁড়ে ফেলা হয়েছে। ঘরের সবাই হতাশ হয়ে গেল। পুলিশ কর্মকর্তা বললেন, নামের প্রথম অংশ শুধু ক, পুরো নাম নেই। আমি মনে মনে ভাবলাম, কামরুল নাকি অন্য কেউ? স্যার। ঠিক তখন একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, ভার্সারের ভেতর থেকে একটা মোবাইল ফোন পাওয়া গেছে। সম্ভবত যে গুলি চালিয়েছে তাড়াহুড়ো করে পালানোর সময় ফেলে গেছে। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিলেন। ফোনটা আনলক ছিল। স্ক্রিনে সর্বশেষ পাঠানো একটি বার্তা খোলা। বার্তায় লেখা, ডায়েরি যেন কোনোভাবে পুলিশের হাতে না পড়ে। প্রয়োজনে দেলোয়ারকেও শেষ করে দাও। কে? বার্তাটা পড়ে সবার মুখ গম্ভীর হয়ে গেল। এখন নিশ্চিত আসল মাস্টারমাইন্ড এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর সে জানে আমরা তার খুব কাছাকাছি পৌঁছে গেছি। মোবাইলের স্ক্রিনে লেখা মাত্র একটি অক্ষর, কে। কিন্তু একটি অক্ষরে পুরো মামলার মোড় ঘুরিয়ে দিল। পুলিশ কর্মকর্তা মোবাইলটা সাবধানে প্রমাণের ব্যাগে রাখলেন। তারপর বললেন, ফরেনসিক টিম এই ফোন পরীক্ষা করবে। যেই হোক, আজ আর বেশি দিন পালিয়ে থাকতে পারবে না। আমি চুপচাপ দাঁড়িয়েছিলাম। মাথার ভেতর বারবার একটা প্রশ্নই ঘুরছে, কে কি কামরুল নাকি অন্য কেউ? ঠিক তখনই থানায় ফোন এলো। একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার, ফরেনসিক টিম ফোনের প্রথম রিপোর্ট পাঠিয়েছে। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে ফোনটা স্পিকারে দিলেন। ওপাশ থেকে বেশি এলো, স্যার, মোবাইলের সর্বশেষ কল রেকর্ডে একটা নম্বর বারবার পাওয়া গেছে। নম্বরটা গত এক মাসে প্রায় 50 বার যোগাযোগ করছে। নাম্বারটা কার নামে? কয়েক সেকেন্ড নীরবতার পর উত্তর এলো, নামটা? ঘরের সবাই একে অপরের দিকে তাকালো। তাহলে কার? ওপাশ থেকে উত্তর এলো, নাম্বারটা নিবন্ধিত কায়সার হোসেন নামে। আমি ভুরু কুঁচকে বললাম, কায়সার? আমি তো এই নামে কাউকে চিনি না। ঠিক তখনই মামা মাথা তুলে তাকালেন। তার মুখের রং হঠাৎ ফ্যাকাশ হয়ে গেল। কায়সার, এই নামটা আমি চিনি। আমি দ্রুত তার দিকে এগিয়ে গেলাম। কে সে? মামা ধীরে ধীরে বললেন, বহু বছর আগে সে আমাদের গ্রামের জমি বেচা কেনার দালাল ছিল। খুব চালাক মানুষ, লোকজনকে ঠকিয়ে জমি নিজের নামে লিখে নিত। তো দাদার জমির দিকেও নজর ছিল তার। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। তাহলে সবকিছু শুরু কি জমির লোভ থেকেই? ঠিক তখন আরেকজন পুলিশ সদস্য দৌড়ে এলেন। স্যার, আরও একটা খবর। কায়সার হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু পুরনো কাগজপত্র পাওয়া গেছে। তার মধ্যে রায়হানের দাদার জমির নকল দলিলও আছে। আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। আমার দাদার দলিল একজন অচেনা মানুষের বাড়িতে? এটা কিভাবে সম্ভব? পুলিশ কর্মকর্তা দৃঢ় গলায় বললেন, এখনই কায়সারকে গ্রেপ্তার করতে হবে। সবাই দ্রুত গাড়িতে উঠলাম। গ্রাম থেকে প্রায় 10 কিলোমিটার দূরে কায়সারের বাড়ি। পুলিশ চারদিকে ঘিরে ফেলল। দরজা ভেঙে ভেতরে ঢুকতে দেখা গেল ঘর ফাঁকা, সব আলমারি খোলা। মনে হচ্ছে কয়েক মিনিট আগে কেউ তাড়াহুড়ো করে পালিয়েছে। ঠিক তখন একজন কনস্টেবল চিৎকার করে উঠলেন, স্যার, এদিকে আসুন। আমরা দৌড়ে ভেতরে ছোট ঘরে গেলাম। সেখানে একটা টেবিলের উপর কয়েকটি পুরনো ছবি ছড়িয়ে আছে। আমি একটা ছবি হাতে তুলে নিলাম। ছবিটা দেখে আমার শরীর হিম হয়ে গেল। ছবিতে দেখা যাচ্ছে আমার দাদা, আমার মামা, আর তাদের পাশে দাঁড়িয়ে আছে একজন যুবক। মামা ছবিটার দিকে তাকিয়ে কাঁপা গলায় বললেন, এই লোকটাই কায়সার। পুলিশ কর্মকর্তা ছবিটা হাতে নিতেই নিচে ছোট্ট একটা লেখা চোখে পড়ল, পার্টনার্স ফর এভার কায়সারও। কিন্তু বাকিটা কেটে ফেলা হয়েছে। ছবির ডান পাশে ইচ্ছে করে ছিঁড়ে ফেলা হয়েছে। অর্থাৎ কায়সারের সঙ্গে আরেকজনও ছিল, আর সেই মানুষটির পরিচয় এখনো অজানা। ঠিক তখনই বাড়ি থেকে গুলির শব্দ ভেসে এলো। একজন পুলিশ সদস্য চিৎকার করে উঠলেন, স্যার, কায়সারকে দেখা গেছে, সে জঙ্গলের দিকে পালাচ্ছে। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। সত্যের সবচেয়ে বড় দরজাটা হয়তো এখনই খুলতে চলেছে।
স্যার, কায়সার জঙ্গলের দিকে পালাচ্ছে। পুলিশ সদস্যের চিৎকার শুনে সবাই দৌড়ে বের হয়ে এলো। আমি এক মুহূর্ত দেরি করলাম না, পুলিশের সঙ্গে আমিও জঙ্গলের দিকে ছুটতে শুরু করলাম। দৌড়ে একজন মানুষ প্রাণপণে দৌড়াচ্ছে, হাতে একটা কালো ব্যাগ, পেছনে ফিরে বারবার দেখছে। পুলিশ কর্মকর্তা চিৎকার করে বললেন, কায়সার, থেমে যাও, না হলে গুলি করা হবে। কিন্তু কায়সার আরও দ্রুত দৌড়াতে লাগলো। জঙ্গলের ভেতর কাটা, ঝোপঝাড় আর কাদায় ভরা পথ। দৌড়াতে দৌড়াতে হঠাৎ কামরুলের পা পিছলে গেল, সে মাটিতে পড়ে গেল, কিন্তু মুহূর্তের মধ্যে উঠে আবারও দৌড় দিল। আমি তখন তার খুব কাছাকাছি। হঠাৎ সে পিছন ফিরে একটা পিস্তল বের করলো। আর এক পা এগোলে গুলি করব। সবাই থেমে গেল। পুলিশ অস্ত্র তাক করলো। পুলিশ কর্মকর্তা বললেন, অস্ত্র ফেলে দাও, তোমার পালানোর পথ নেই। কায়সার হঠাৎ আমার দিকে তাকিয়ে এসে উঠলো, একটা অদ্ভুত ভয়ঙ্কর হাসি। রায়হান, তুই এতদূর চলে আসবি ভাবিনি। আমি দৃঢ় গলায় বললাম, আমার জীবন নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে? কায়সার ঠান্ডা গলায় বলল, আমি একা ছিলাম না, এই খেলার অনেক বড় মানুষ জড়িত। তাদের নাম বল। সে মাথা নাড়ল। বললে আমি আজ বাঁচবো না। ঠিক তখনই আবারও হঠাৎ করে একটা গুলি এসে কায়সারের বুকে লাগলো। সে বিস্ময় চোখ বড় বড় করে মাটিতে লুটিয়ে পড়ল। আমি হতবাক, পুলিশও অবাক। এগুলি পুলিশের কেউ চালায়নি, অর্থাৎ আরও একজন শুটার আশেপাশে লুকিয়েছিল। পুলিশ কর্মকর্তা চিৎকার করে উঠলেন, চারদিকে ঘিরে ফেলো, শুটার এখনো এখানেই আছে। একজন পুলিশ জঙ্গলের ভেতরে ছুটে গেল, কিন্তু কেউ ধরা পড়ল না। আমি দ্রুত কায়সারের পাশে বসে পড়লাম। তার বুক থেকে রক্ত বেরোচ্ছে, সে কষ্ট করে শ্বাস নিচ্ছে। আমি তার হাত ধরে বললাম, সত্যিটা বলে যাও, কে সবকিছুর পিছনে কে? কায়সার কাঁপতে কাঁপতে বলল, আমি শুধু টাকার লোভে কাজ করেছি, আসল পরিকল্পনা আমার ছিল না। কার ছিল? সে কষ্ট করে একটা শব্দ উচ্চারণ করলো, তারপর আবার বলল। হঠাৎ তার মাথাটা একপাশে হেলে পড়লো। সব শেষ, কায়সার মারা গেল। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। সে পুরো নামটা বলেই যেতে পারলো না, শুধু দুটো ভাঙা শব্দ, যে আর। পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে বললেন, চেয়ারম্যান। মামা কিছুটা দূরে দাঁড়িয়েছিলেন, হঠাৎ কেঁপে উঠলেন। তিনি বিড়বিড় করে বললেন, না, এটা কি? গ্রামের সাবেক চেয়ারম্যান। আমি বিস্ময়ে তার দিকে তাকালাম। আপনি কি বলতে চাইছেন? মামা কাপা গলায় বললেন, তোর দাদার জমি নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ ছিল গ্রামের সাবেক চেয়ারম্যানের, কিন্তু তিনি তো 5 বছর আগে মারা গেছেন। ঠিক তখন একজন পুলিশ সদস্য দৌড়ে এসে বলল, স্যার, কায়সারের ব্যাগ থেকে অনেক কাগজপত্র পাওয়া গেছে, আর একটা পুরনো ক্যাসেটও আছে। পুলিশ কর্মকর্তা অবাক হয়ে বলল, ক্যাসেট? এই সময়ে? পুলিশ সদস্য মাথা নাড়লেন। জি স্যার, ক্যাসেটের গায়ে শুধু একটা কথা লেখা আছে, সত্য প্রকাশের দিন। আমি ক্যাসেটটার দিকে তাকিয়ে রইলাম। হয়তো এই ছোট্ট ক্যাসেটের ভিতরে লুকিয়ে আছে 8 বছরের অন্ধকার ভেদ করা শেষ আলো। কায়সারের ব্যাগ থেকে পাওয়া পুরোনো ক্যাসেটটা থানায় নিয়ে আসা হলো। সবাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি, স্যার, পুলিশ কর্মকর্তা, মামা, সবার চোখ সেই ছোট্ট ক্যাসেটের দিকে। পুলিশ কর্মকর্তা বললেন, এত পুরনো ক্যাসেট চালানোর ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণ পর থানার স্টোররুম থেকে একটা পুরোনো ক্যাসেট প্লেয়ার এনে রাখা হলো। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করছে। ক্যাসেটটা প্লেয়ারে ঢোকানো হলো। কয়েক সেকেন্ড শুধু শোষ শব্দ, তারপর দুজন মানুষের কথোপকথন শোনা গেল। প্রথম কণ্ঠটা ভারী, দ্বিতীয় কণ্ঠটা তরুণ। কাজটা ঠিকমতো করতে হবে, ছেলেটা গ্রামে থাকলে ভবিষ্যতে অনেক সমস্যা হবে। কিন্তু যদি ধরা পড়ে যায়? ধরা পড়বি না, গয়নাটা ওর ব্যাগে রেখে দিলেই সবাই ওকেই চুর ভাববে। আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। এটা সেই রাতের পরিকল্পনা। ঘরের সবাই নিঃশব্দে শুনছে। কয়েক সেকেন্ড পর আবারও কণ্ঠ ভেসে এলো, আর জমির কাগজ? ও গ্রাম ছেড়ে চলে গেলেই সব সহজ হয়ে যাবে, তারপর দাদা জমিটাও আমাদের হাতে চলে আসবে। আমার চোখ ভিজে উঠলো। এত বছর ধরে যে প্রশ্নের উত্তর খুঁজছিলাম, আজ তার উত্তর নিজের কানেই শুনছি। ঠিক তখনই ক্যাসেট আরেকটা শব্দ ভেসে এলো, চেয়ারম্যান সাহেব, আপনি নিশ্চিত তো? ঘরের সবাই একসঙ্গে একে অপরের দিকে তাকালো। চেয়ারম্যান? কিন্তু কোন চেয়ারম্যান? ক্যাসেটের শব্দ আবার ভেসে এলো, ভয় পাস না কামরুল, সব দায়িত্ব আমি নিলাম। রায়হানের জীবন নষ্ট হলেও আমাদের লাভ হবে। কথাটা শুনে মামা দু হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। কামরুল চেয়ারম্যান? সবকিছু ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। কিন্তু ঠিক তখনই ক্যাসেটের শব্দ হঠাৎ থেমে গেল। টেপ কেটে গেছে। সবাই হতাশ হয়ে গেল। পুলিশ কর্মকর্তা বললেন, পুরো নামটা পাওয়া গেল না, কিন্তু এই রেকর্ডিংটা বড় প্রমাণ। ঠিক তখনই ফরেনসিক বিভাগের একজন কর্মকর্তা থানায় ঢুকলেন। স্যার, আমার ক্যাসেটের কণ্ঠ বিশ্লেষণ করছি। প্রথম কণ্ঠটা গ্রামের সাবেক চেয়ারম্যানের হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে আরেকটা বিষয়ও পেয়েছি। কি? রেকর্ডিংটা একটানা নয়, শেষের কয়েক মিনিট ইচ্ছে করে কেটে ফেলা হয়েছে। আমি বিস্মিত হয়ে গেলাম। কেটে ফেলেছে? জি, সম্ভবত সেখানে এমন কারো নাম ছিল যে এখনো জীবিত আছে। ঘরের বাতাস আবার ভারী হয়ে উঠল। অর্থাৎ ষড়যন্ত্রের একজন নেতা মারা গেছে, কিন্তু আরেকজন এখনো বেঁচে আছে। ঠিক তখনই একজন কনস্টেবল দৌড়ে এসে বলল, স্যার,
একজন মহিলা থানায় এসেছেন। তিনি বলছেন এই মামলার আসল সত্য তিনি জানেন। আমি অবাক হয়ে বাইরে বেরিয়ে এলাম। থানার বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আমার বুক কেঁপে উঠলো, কারণ সে কেউ নয়, মাফি। কিন্তু তার মুখে আঘাতের দাগ, হাতে ব্যান্ডেজ, চোখ দুটো কান্নায় লাল। আমাকে দেখে সে শুধু একটা কথাই বলল, রায়হান, আমি জানি সেদিন গয়নাটা তোমার ব্যাগে কে রেখেছিল। থানার বারান্দায় দাঁড়িয়ে থাকা মাফিকে দেখে আমি কয়েক সেকেন্ড কথাই বলতে পারলাম না। তার মুখে আঘাতের দাগ, হাতে সাদা ব্যান্ডেজ, চোখ দুটো কান্নায় ভেজা। আমি দ্রুত তার সামনে গিয়ে দাঁড়ালাম। মাফি, তুমি কোথায় ছিলে এতদিন? তোমার এই অবস্থা কে করেছে? মাফি নিচু গলায় বলল, সব বলবো, কিন্তু আগে আমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে চলো। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে তাকে থানায় জিজ্ঞাসাবাদ কক্ষে নিয়ে গেলেন। কিছুক্ষণ পর মাফিকে পানি দেওয়া হলো। সে ধীরে ধীরে কথা বলতে শুরু করলো। যেদিন আমি তোমাকে মেসেজ পাঠিয়েছিলাম সেদিন একজন বৃদ্ধ আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। তিনি বলেছিলেন 8 বছর আগের ঘটনার সব সত্য তিনি জানেন। তারপর মাফি দীর্ঘশ্বাস ফেলল। আমরা কথা বলছিলাম, হঠাৎ দুজন মুখোশ পরা লোক এসে আমাদের উপর হামলা করলো। বৃদ্ধ লোকটাকে তারা তুলে নিয়ে গেল। তারা আমাকে একটা পরিত্যক্ত ঘরে আটকে রাখলো। ঘরের সবাই মনোযোগ দিয়ে শুনছে। তুমি কিভাবে পালালে? গত রাতে ওরা অসাবধান হওয়ার সুযোগে জানলা ভেঙে পালিয়ে যায়। তারপর সরাসরি থানায় চলে এসেছি। আমি শান্ত গলায় বললাম, তুমি বলেছিলে তুমি জানো গয়নাটা আমার ব্যাগে কে রেখেছিল। মাফি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর বলল, সেদিন আমি সব দেখেছিলাম। আমার বুকের ভেতরটা কেঁপে উঠলো। কি দেখেছিলে? মাফির চোখে পানি চলে এলো। আমি তখন খুব ছোট ছিলাম, রাতে ঘুম ভেঙে গেছিল। আমি জানালার ফাঁক দিয়ে দেখছিলাম কামরুল তোমার ব্যাগে গয়নার বক্সটা রেখে দিচ্ছে। আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। তাহলে তুমি কাউকে বলনি কেন? মাফি কাঁদতে কাঁদতে বলল, আমি বলেছিলাম কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। সবাই বলেছিল ছোট মেয়ে ভুল দেখেছে। তারপর আমাকে চুপ থাকতে বাধ্য করা হয়। আমি সবার সামনে কাঁদতে লাগলাম। 8 বছর ধরে মাফির সত্যটা বুকের ভেতর লুকিয়ে রেখেছিল। ঠিক তখনই পুলিশ কর্মকর্তা প্রশ্ন করলেন, হামলাকারীদের কাউকে চিনতে পেরেছিলে? মাফি কিছুক্ষণ ভেবেই বলল, একজনের মুখ দেখেছিলাম। আমি উত্তেজিত হয়ে বললাম, কে? মাফি ধীরে ধীরে বলল, সে কামরুল ছিল না, সে কায়সারের ছেলে। ঘরের সবাই অবাক হয়ে গেল। অর্থাৎ বাবার অপরাধ লুকাতে এখন ছেলে মাঠে নেমেছে? মাফি মাথা নাড়ল। ওরা এখন একটা জিনিস খুঁজছে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি জিনিস? মাফি নিজের ওনার ভেতর থেকে একটা ছোট্ট চাবি বের করলো। চাবিটা আমার হাতে দিয়ে বলল, বৃদ্ধ লোকটা আমাকে এটা দিয়েছিল। তিনি বলেছিলেন এই চাবি হারিও না, এটা খুললেই আসল সত্য বেরিয়ে আসবে। পুলিশ কর্মকর্তা চাবিটা হাতে নিয়ে দেখলেন। চাবির গায়ে ছোট্ট করে খোদাই করা লকার নম্বর 17। কিন্তু কোন লকার? কোথায় সেই লকার? এই প্রশ্নের উত্তর এখনো কেউ জানে না। ঠিক তখনই থানার ফোন বেজে উঠল। পুলিশ কর্মকর্তা ফোন ধরতেই তার মুখের রং বদলে গেল। তিনি ধীরে ধীরে ফোনটা নামিয়ে বললেন, খারাপ খবর। যে বৃদ্ধা মাফিয়ার সঙ্গে দেখা করতে এসেছিলেন, আজ সকালে তার মরদেহ পাওয়া গেছে। কিন্তু মৃত্যুর আগে তিনি পুলিশের জন্য একটা বার্তা রেখে গেছেন। সেই বার্তায় লেখা, লকার 17 খুললেই আসল মাস্টারমাইন্ডের মুখোশ খুলে যাবে। পুলিশ কর্মকর্তার মুখে কথাটা শুনেই পুরো থানা নিস্তব্ধ হয়ে গেল। আমি মাফির হাতে থাকা ছোট চাবিটার দিকে তাকিয়ে রইলাম। চাবির গায়ে স্পষ্ট লেখা, লকার 17। কিন্তু এই লকার কোথায়? পুলিশ কর্মকর্তা বললেন, সেটা খুঁজে বের করাই এখন সবচেয়ে বড় কাজ। ঠিক তখনই ফরেন্সিক বিভাগের একজন কর্মকর্তা থানায় ঢুকলেন। স্যার, চাবিটা পরীক্ষা করছি। এটা কোনো ব্যাংকের লকারের চাবি, তবে সাধারণ ব্যাংকের নয়, এটা পুরনো কোঅপারেটিভ ব্যাংকের। সে ব্যাংকটা কোথায়? তিনি উত্তর দিলেন, জেলা শহরে প্রায় 15 কিলোমিটার দূরে। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে বললেন, সবাই প্রস্তুত হন, এখনই সেখানে যাচ্ছি। 1 ঘন্টা পর আমরা ব্যাংকের সামনে পৌঁছে গেলাম। ব্যাংকটা অনেক পুরনো, দেয়ালের রং উঠে গেছে। ভেতরে ঢুকতে ম্যানেজার এগিয়ে এলেন। পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে বললেন, লকার নাম্বার 17 দেখতে চাই। ম্যানেজার প্রথমে একটু দ্বিধায় বললেন, তারপর আদালতের অনুমতিপত্র দেখে আমাদের ভেতরে নিয়ে গেলেন। লোহার বিশাল ভল্টের সামনে দাঁড়িয়ে আছি আমরা। এক সারিতে অনেকগুলো লকার, তার মধ্যে 17 নম্বর। আমার বুকের ধুকপুকানি বেড়ে গেল। মাফি কাপা হাতে চাবিটা আমাকে দিল। তুমি খুলে দেখো। আমি ধীরে ধীরে চাবিটা তালায় ঢোকালাম। ক্লিক, তালা খুলে গেল। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আমি দরজাটা খুললাম। ভেতরে একটা বাদামি রঙের ফাইল, একটা পেন ড্রাইভ আর একটা সিল করা খাম। খামের উপর বড় অক্ষরে লেখা, আমার মৃত্যুর পরই খুলবেন। নিচে স্বাক্ষর, দেলোয়ার হোসেন। পুলিশ কর্মকর্তা বললেন, আগে খামটা খুলুন। আমি ধীরে ধীরে খাম খুললাম। ভেতরে একটা হাতে লেখা চিঠি। আমি পড়তে শুরু করলাম। যদি এই চিঠি তোমাদের হাতে পৌঁছে থাকে তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই। আমি এতদিন ভয়ে চুপ ছিলাম, কিন্তু সত্য লুকিয়ে রাখতে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। এ ফাইল আর পেন ড্রাইভ সব প্রমাণ আছে।
শুধু গ্রামের চেয়ারম্যান নয়, তার সঙ্গে আরও একজন প্রভাবশালী মানুষ জড়িত ছিল, যে মানুষটাকে সবাই সম্মান করে, কিন্তু তার আসল চেহারা কেউ জানে না। আমার শরীর কেঁপে উঠল। পুলিশ কর্মকর্তা দ্রুত ফাইলটি খুললেন। ভেতরে অনেক পুরনো দলিল, জমির নকশা, টাকার হিসাব আর কয়েকটা ছবি। হঠাৎ একটা ছবি দেখে মামা চিৎকার করে উঠলেন। না, এটা হতে পারে না। ছবিটা আমি হাতে নিলাম। ছবিতে দেখা যাচ্ছে সাবেক চেয়ারম্যান কায়সার, কামরুল আর আরো একজন মানুষ, কিন্তু তার মুখের অর্ধেক অংশ কালো কালি দিয়ে মুছে দেওয়া হয়েছে। শুধু গলায় তাকে একটা বিশাল রূপার লকেট দেখা যাচ্ছে। ঠিক তখনই মাফি ছবিটার দিকে তাকিয়ে কেঁপে উঠল। এই লকেটটা, আমি এই লকেট আগে দেখেছি। আমি অবাক হয়ে বললাম, কোথায়? মাফি কাপা গলায় উত্তর দিল, আজও প্রতিদিন এই লকেট একজন মানুষের গলায় দেখি। ঘরে সবাই তার দিকে তাকিয়ে রইল। সে ধীরে ধীরে সে মানুষের নাম বলতে শুরু করলো। মাফির ঠোঁট কাঁপছে। ঘরে সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। আমি ধীরে ধীরে বললাম, মাফি, কার নাম বলতে চাও? মাফি কাপা গলায় বলল, এই রূপার লকেটটা আমি প্রতিদিন দেখেছি। যে মানুষটা এটা পরে সে হলো আমাদের ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের। কথাটা শুনে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু তিনি তো সবসময় আমাদের পরিবারের পাশে ছিলেন। মামা মাথা নিচু করে দীর্ঘ শ্বাস ফেললেন। বাইরে থেকে সবাই ভালো মানুষ হয় না বাবা। কিছু মানুষ মুখে সাহায্যের কথা বলে আর আড়ালে জীবন শেষ করে দেয়। পুলিশ কর্মকর্তা সঙ্গে সঙ্গে বর্তমান চেয়ারম্যানের সব তথ্য বের করার নির্দেশ দিলেন। মাত্র কয়েক মিনিটের মধ্যে রিপোর্ট চলে এলো। অবাক করার মতো তথ্য পেয়েছি। 5 বছর আগে সাবেক চেয়ারম্যান মারা যাওয়ার পর সব জমির দায়িত্ব কাদের চেয়ারম্যানের হাতে আসে। আর রায়হানের দাদার জমির কাগজও সেই সময় নতুন করে পরিবর্তন করা হয়েছিল। আমি রাগে মুষ্টিবদ্ধ হাতে শক্ত করে বললাম, তাহলে এত বছর ধরে সবকিছু পরিকল্পনা করে করা হয়েছে? ঠিক তখনই পুলিশ কর্মকর্তা পেনড্রাইভটা ল্যাপটপে লাগালেন। একটা ভিডিও ফাইল খুলে গেল। ভিডিওতে দেখা যাচ্ছে একটি অন্ধকার ঘর, ক্যামেরা একটু কাঁপছে, মনে হচ্ছে লুকিয়ে ভিডিও করা হয়েছে। হঠাৎ ভিডিওতে 3 জন মানুষের কণ্ঠ শোনা গেল। একজন বলছে, রায়হান যদি গ্রাম না ছেড়ে যায় তাহলে জমির কাগজ কখন আমাদের হাতে আসবে না। দ্বিতীয়জন বলল, কামরুল কাজটা করে ফেলবে। তৃতীয়জন হেসে বলল, তারপর সবাই ওকেই চোর ভাববে। কয়েক সেকেন্ড পর ভিডিওতে একজন মানুষের মুখে স্পষ্ট দেখা গেল। আমি চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। মামা হতবাক হয়ে গেলেন। মাফি মুখ চেপে কাঁদতে শুরু করলো। ভিডিওতে যে মানুষটা দাঁড়িয়ে আছে সে কেউ নয়, বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের। পুলিশ কর্মকর্তা দৃঢ় গলায় বললেন, এবার আর কোনো সন্দেহ নেই, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে। কিন্তু ঠিক তখনই থানার বাইরে প্রচণ্ড শব্দ হলো। একটা গাড়ি দ্রুত গেট ভেঙে বেরিয়ে গেল। একজন কনস্টেবল দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে বলল, স্যার, চেয়ারম্যান পালিয়ে গেছে। তার বাড়িতে পুলিশ পৌঁছানোর আগেই সে কালো একটা জিপ গাড়ি নিয়ে পালিয়েছে। পুলিশ কর্মকর্তা চিৎকার করে উঠলেন, সব চেকপোস্টে খবর দাও, কেউ যেন তাকে পালাতে না পারে। আমি জানালার বাইরে তাকিয়ে মনে মনে বললাম, এত বছর ধরে তুমি পালিয়েছো, কিন্তু এবার তোমার বিচার হবেই। ঠিক তখনই পুলিশের ওয়াকিটকিতে নতুন খবর ভেসে এলো, স্যার, চেয়ারম্যানের গাড়িটা নদীর পুরনো সেতুর দিকে যাচ্ছে। সবাই দ্রুত গাড়িতে উঠে পড়ল, কারণ আসল অপরাধীকে ধরার শেষ অভিযান শুরু হয়ে গেছে। স্যার, চেয়ারম্যানের গাড়িটা নদীর পুরনো সেতুর দিকে যাচ্ছে। ওয়াকিটকির খবর শুনে পুলিশ কর্মকর্তা গর্জে উঠলেন, সবাই দ্রুত রওনা দিন, আজ কোনোভাবেই সে পালাতে পারবে না। 4টি পুলিশের গাড়ি সাইরেন বাজিয়ে ছুটে চলল। আমি, মাফি আর স্যারও সে গাড়িতে আছি। গাড়ির ভিতরে অদ্ভুত নীরবতা। মাফি আস্তে করে আমার হাত ধরলো। রায়হান, আজ সব শেষ হয়ে যাবে, তাই না? আমি তার দিকে তাকিয়ে রইলাম। ইনশাআল্লাহ আর সত্যের জয় হবেই। 10 মিনিট পর আমরা সেই পুরনো সেতুর কাছে পৌঁছে গেলাম। দূরে কালো জিপটা দাঁড়িয়ে আছে, কিন্তু গাড়ির ভিতর কেউ নেই। পুলিশ চারদিকে ছড়িয়ে পড়ল। হঠাৎ একজন কনস্টেবল চিৎকার করে উঠল, স্যার, নদীর পাড়ে একজন দৌড়চ্ছে। আমি তাকিয়ে দেখলাম চেয়ারম্যান আব্দুল কাদের প্রাণপণে নদীর দিকে ছুটছে। পুলিশ কর্মকর্তা চিৎকার করলেন, থামুন, আপনি চারদিক থেকে ঘেরাও হয়ে গেছেন। কিন্তু চেয়ারম্যান থামলো না। সে নদীর ধারে গিয়ে দাঁড়ালো। তার হাতে একটা ব্যাগ। হঠাৎ সে ব্যাগ থেকে একটা লাইটার বের করলো। আমি চিৎকার করে উঠলাম, না, ব্যাগে নিশ্চয়ই কোনো প্রমাণ আছে। চেয়ারম্যান বিকৃত হাসি দিয়ে বলল, প্রমাণ ছাড়া কেউ কিছুই করতে পারবে না। এই লাইটটা জ্বালিয়ে ব্যাগে আগুন ধরিয়ে দিল। আমি দৌড়ে তার দিকে ছুটে গেলাম। ঠিক তখনই স্যার পেছন থেকে চিৎকার করলেন, রায়হান, সাবধান, রায়হান! চেয়ারম্যান হঠাৎ কোমর থেকে একটি পিস্তল বের করলো। সে সরাসরি আমার দিকে তাক করলো। আর এক পা এগোলেই শেষ করে দিব। চারপাশ নিস্তব্ধ। পুলিশে গুলি চালাতে পারছে না, কারণ আমি ঠিক তার সামনে দাঁড়িয়ে আছি। চেয়ারম্যান হেসে বলল, 8 বছর আগে তোকে শেষ করতে পারিনি, আজ সেই ভুল আর করবো না। তুমি আমাকে হারাতে পারোনি, কারণ সত্যকে কখনো হত্যা করা যায় না। চেয়ারম্যান ট্রিগারে আঙ্গুল রাখলো। ঠিক সেই মুহূর্তেই একটা গুলির শব্দে চারদিক কেঁপে উঠল। চেয়ারম্যানের হাত থেকে পিস্তল ছিটকে নদীতে পড়ে গেল। সে ব্যথায় মাটিতে পড়ল। পুলিশ দ্রুত তাকে ঘিরে ফেললো।
আমি ঘুরে দেখলাম গুলি চালিয়েছে পুলিশ কর্মকর্তা। তিনি চেয়ারম্যানের হাতে লক্ষ্য করে গুলি করেছিলেন। চেয়ারম্যানকে হাত করা পরানো হলো। সে নিচু গলায় হেসেই বলল, আমাকে ধরেছ, কিন্তু খেলা এখনো শেষ হয়নি। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, খেলা নয়, এবার বিচার হবে। ঠিক তখনই আগুনে পড়তে থাকা ব্যাগটা থেকে একটি অর্ধেক পড়া ফাইল বেরিয়ে এলো। পুলিশ সদস্য দ্রুত আগুন নিভে ফাইলটা উদ্ধার করলেন। ফাইলের উপরে বড় অক্ষরে লেখা, রায়হানের দাদার আসল উইল। আমি বিস্ময়ে স্থির হয়ে গেলাম। যে নথির জন্য আমার জীবন ধ্বংস করা হয়েছিল সেটাই আজ আমাদের হাতে ফিরে এসেছে। আগুন থেকে উদ্ধার করা অর্ধেক পোড়া ফাইলটায় পুলিশ কর্মকর্তা খুব সাবধানে খুললেন। সবাই নিঃশ্বাস বন্ধ করে তাকিয়ে আছে। প্রথম পাতায় বড় অক্ষরে লেখা, শেষ ইচ্ছাপত্র, উইল। নিচে আমার দাদার স্বাক্ষর। আমার হাত কাঁপতে শুরু করলো। 8 বছর ধরে যে কাগজটার জন্য আমার জীবন নষ্ট হয়েছে, আর সেটাই আমার সামনে। পুলিশ কর্মকর্তা ধীরে ধীরে পড়তে শুরু করলেন। আমি আব্দুল করিম সম্পূর্ণ সুস্থ মস্তিষ্কে এই মর্মে ঘোষণা করছি যে আমার মৃত্যুর পর আমার বসতভিটা ও কৃষি জমির প্রধান উত্তরাধিকারী হবে আমার নাতি রায়হান। কথাটা শুনে চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। মামা চোখ মুছতে লাগলেন, মাফি চোখে পানি। আমি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছি। ঠিক তখনই পুলিশ কর্মকর্তা চেয়ারম্যানের দিকে তাকিয়ে বললেন, এখনো কি কিছু বলার আছে? চেয়ারম্যান নিচু মাথায় বসে রইল। কিছুক্ষণ পর সে তিক্ত হাসি দিয়ে বলল, হ্যাঁ, সব সত্যি, আমি আর লুকাবো না। সবাই তার দিকে তাকালো। চেয়ারম্যান বলতে শুরু করলো, তোমার দাদার জমির দাম তখন খুব কম ছিল, কিন্তু আমরা জানতাম কয়েক বছরের মধ্যে সেখানে বড় রাস্তা হবে, জমির দাম কয়েকশো গুণ বেড়ে যাবে। তাই আমরা ঠিক করলাম যেভাবেই হোক জমিটা দখল করতে হবে। কামরুলকে টাকা দিলাম, কায়সার নকল কাগজ তৈরি করলো, আর তোমাকে চুর বানিয়ে গামছাড়া করা হলো। আমার বুকটা ভারী হয়ে গেল। একটা জমির জন্য একটা নির্দোষ মানুষের জীবন শেষ করে দেওয়া হয়েছিল। আমি ধীরে ধীরে চেয়ারম্যানের সামনে গিয়ে দাঁড়ালাম। একটা প্রশ্নের উত্তর দিন। আপনারা আমাকে চোর বানালেন, ঠিক আছে, কিন্তু এত বছর পরও কেন আমাকে মারতে চেয়েছিলেন? চেয়ারম্যান দীর্ঘ শ্বাস ফেলল। কারণ তুই ফিরে এসেছিলি, আর তুই ফিরে আসার পর আমাদের সব মিথ্যা একে একে ভেঙে পড়ছিল। ঠিক তখনই পুলিশ কর্মকর্তা বললেন, আপনার এই স্বীকারোক্তি আদালতে রেকর্ড করা হবে। আপনার বিরুদ্ধে হত্যা, ষড়যন্ত্র, প্রতারণা, প্রমাণ নষ্ট এবং মিথ্যা মামলার অভিযোগ আনা হবে। চেয়ারম্যান আর কোনো কথা বলল না, শুধু মাথা নিচু করে বসে রইল। পরদিন পুরো গ্রামে খবর ছড়িয়ে পড়ল আমি নির্দোষ। যে মানুষগুলো একদিন আমাকে চোর বলেছিল, আজ তারা আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। গ্রামের মসজিদের ইমাম এগিয়ে এসে বললেন, আমরা সবাই তোমার কাছে ক্ষমাপ্রার্থী। সত্য যাচাই না করে আমরা তোমাকে দোষী ভেবেছিলাম। তারপর একে একে গ্রামের অনেক মানুষ মাথা নিচু করে ক্ষমা চাইতে লাগলো। আমার চোখ ভিজে উঠল। 8 বছরের অপমান আজ ধীরে ধীরে মুছে যাচ্ছে। ঠিক তখন একজন আদালতের কর্মচারী পুলিশের হাতে একটা নোটিশ দিলেন। পুলিশ কর্মকর্তা নোটিশ পড়ে আমার দিকে তাকালেন। রায়হান, আগামীকাল আদালতে এই মামলার প্রথম শুনানি। আর বিচারক বলেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে তোমাকে উপস্থিত থাকতে হবে। আমি আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, হে আল্লাহ, এতদিন তুমি আমাকে ধৈর্য দিয়েছো, এবার ন্যায় বিচার দিও। আগামীকাল শুধু একটি মামলার বিচার হবে না, বিচার হবে 8 বছরের অন্যায়ের। পরদিন সকালে জেলা আদালতের সামনে মানুষের ভিড়, সাংবাদিক, গ্রামের মানুষ, পুলিশ সবাই উপস্থিত। 8 বছর আগের একটা চুরির অভিযোগ আজ দেশের আলোচিত মামলায় পরিণত হয়েছে। আমি ধীরে ধীরে আদালতের ভেতরে ঢুকলাম। আমার পাশে মাফি, পেছনে মা, আর পাশে দাঁড়িয়ে আছেন স্যার। বিচারক এজলাসে প্রবেশ করতে সবাই দাঁড়িয়ে গেল। মামলার কার্যক্রম শুরু করা হোক। প্রথমে রাষ্ট্রপক্ষ সব প্রমাণ আদালতে উপস্থাপন করলো। কায়সারের ব্যাগ থেকে উদ্ধার হওয়া উইল, ডায়েরি, ভিডিও, ক্যাসেটের রেকর্ডিং, মোবাইলের বার্তা সব একে একে আদালতের সামনে তুলে ধরা হলো। এরপর সাক্ষী হিসেবে ডাকা হলো দেলোয়ারকে। তিনি কাপা গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি রায়হান কোনো চুরি করেনি, গয়না ওর ব্যাগের অন্য একজন রেখেছিল। এরপর মাফিকে ডাকা হলো। মাফি চোখের পানি মুছে বলল, আমি ছোট ছিলাম, তবুও দেখেছিলাম কামরুল রাতে গয়নার বক্স রায়হানের ব্যাগে রাখছিল। আমি সবাইকে বলেছিলাম, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করেনি। আদালত কক্ষ নিস্তব্ধ। এরপর আমাকে সাক্ষ্য দিতে ডাকা হলো। আমি বিচারকের সামনে দাঁড়ালাম। আপনার কিছু বলার আছে? মাননীয় বিচারক, আমি শুধু নিজের সম্মান ফিরে পেতে চাই। যারা অপরাধ করেছে তাদের শাস্তি হোক, কিন্তু আমি কারোর প্রতি প্রতিশোধ চাই না। আমি শুধু চাই আর কোনো নির্দোষ মানুষ যেন এমন অপমানের শিকার না হয়। আমার কথা শেষ হতেই আদালত কক্ষে অদ্ভুত নীরবতা নেমে এলো। এরপর আসামি আব্দুল কাদেরকে কাঠগড়ায় আনা হলো। বিচারক জিজ্ঞাসা করলেন, আপনি কি অপরাধ স্বীকার করেন? চেয়ারম্যান অনেকক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে বলল, জি, আমি অপরাধ করেছি। লুব আমাকে অন্ধ করে দিয়েছিল। একটা জমির জন্য একটা নির্দোষ ছেলের জীবন নষ্ট করেছি। আমি ক্ষমা চাই। আদালতে অনেকের চোখ মুছতে লাগলো। সব শুনে বিচারক রায় ঘোষণা করার আগে বললেন, এই মামলার প্রমাণ স্পষ্ট।
রায়হানকে পরিকল্পিতভাবে মিথ্যা চুরির মামলায় ফাঁসানো হয়েছে। তার সামাজিক সম্মান নষ্ট করা হয়েছে। এটি শুধু একটি অপরাধ নয়, মানবতার বিরুদ্ধে অন্যায়। এরপর বিচারক রায় ঘোষণা করলেন, আব্দুল কাদেরকে দীর্ঘমেয়াদী কারাদণ্ড, কায়সার ও কামরুলের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ার তাদের মামলাও নিষ্পত্তি করা হলো এবং আদালত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলো রায়হান সম্পূর্ণ নির্দোষ। এই কথাটা শুনেই আমার মায়ের চোখ বেয়ে অঝরে পানি ঝরতে লাগলো। মাফি কান্নায় ভেঙে পড়ল। আমি আকাশের দিকে তাকিয়ে শুধু বললাম, আলহামদুলিল্লাহ। আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা আমাকে ঘিরে ধরল। এত বড় অন্যায়ের শিকার হওয়ার পর আপনার অনুভূতি কি? সত্য দেরিতে আসতে পারে, কিন্তু যদি মানুষ ধৈর্য ধরে একদিন সত্যের জয় হবেই। ঠিক তখনই স্যার আমার কাঁধে হাত রেখে বললেন, আজ একটা অধ্যায় শেষ হলো, কিন্তু তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টা এখনো শুরুই হয়নি। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। স্যার মুচকি এসে মাফির দিকে তাকালেন। মাফি লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমি বুঝতে পারলাম আমার জীবনে এবার এক নতুন গল্পে শুরু হতে চলেছে। আদালত থেকে বের হওয়ার পর চারদিকে শুধু ক্যামেরা ফ্ল্যাশ, সাংবাদিকদের ভিড়। গ্রামের মানুষ একে একে এসে আমার সঙ্গে হাত মেলাচ্ছে। যারা এতদিন আমাকে চোর বলেছিল আজ তারাই বলছে, রায়হান, আমাদের ক্ষমা করে দিও। আমি শুধু হালকা হাসলাম। অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চাইনি। বিকেলে আমরা বাড়িতে ফিরলাম। অনেক বছর পর বাড়ির ওঠান আনন্দের পরিবেশ। মা নিজের হাতে রান্না করেছেন, আত্মীয় স্বজন সবাই এসেছে। ঠিক তখনই মামা সবার সামনে উঠে দাঁড়ালেন, চোখে পানি। আজ আমি একটা কথা বলতে চাই। সবাই চুপ হয়ে গেল। আমি ভয়ের কাছে হেরে গিয়েছিলাম, আর সেই ভুলের শাস্তি রায়হানকে ভোগ করতে হয়েছে। আমি জানি এই অপরাধের ক্ষমা হয় না, তবু বাবা, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। পুরো ওঠা নিস্তব্ধ। আমি ধীরে ধীরে উঠে গিয়ে মামার হাত ধরলাম। অতীত বদলানো যায় না মামা, কিছু মানুষ চাইলে বদলাতে পারে। আমি আপনাকে ক্ষমা করে দিলাম। মামা আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন। চারপাশে অনেকে চোখও ভিজে উঠল। সন্ধ্যায় স্যার আমাকে বাইরে ডাকলেন। আমরা বাড়ির পাশের পুকুর ঘাটে গিয়ে বসলাম। হালকা বাতাস বইছে। স্যার মুচকে এসে বললেন, রায়হান, একটা ব্যক্তিগত কথা বলবো? অবশ্যই স্যার। আমি অনেকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি, তুমি আর মাফি দুজন একে অপরকে খুব সম্মান করো। আমি কিছু বললাম না। স্যার আবার বললেন, যদি তোমাদের দুজনের মত থাকে তাহলে আমি চাই তোমাদের নতুন জীবন শুরু হোক। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করলাম। ঠিক তখনই দেখি কিছুটা দূরে মাফি দাঁড়িয়ে সব কথা শুনেছে। সে লজ্জায় চোখ নামিয়ে ফেললো। রাতে মা আমার ঘরে এলেন। বাবা, একটা কথা বলবো? বলো মা। মাফির মা আজ এসেছিলেন, তারা চায় তোমাদের বিয়ের কথা পাকাপাকি হোক। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। তারপর ধীরে ধীরে বললাম, যদি মাফিরও সম্মতি থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। মায়ের মুখ অনেকদিন পর সে পুরোনো হাসিটা ফিরে এলো। পরদিন বিকেলে দুই পরিবার একসঙ্গে বসলো। মাফিকে ডাকা হলো। সে লাজুক মুখে এসে বসলো। মুরব্বীরা তাকে জিজ্ঞাসা করলেন, তোমার মত আছে? মাফি মাথা নিচু করে আস্তে করে বলল, জি আছে। সবাই একসঙ্গে আলহামদুলিল্লাহ বলল। ঠিক তখনই গ্রামের মসজিদের ইমাম বললেন, এতদিন এই গ্রামের মানুষ অন্যায়ের সাক্ষী ছিল, এবারে এই গ্রাম ন্যায় আর ভালোবাসার সাক্ষী হবে। সবাই হাসতে লাগলো। কিন্তু ঠিক সেই মুহূর্তে আমার ফোন বেজে উঠলো। স্ক্রিনে ভেসে উঠলো লন্ডন অফিস। আমি ফোন ধরতে এবার থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। রায়হান, জরুরি খবর এসেছে। লন্ডনে তদন্ত নতুন একটি তথ্য পাওয়া গেছে। যদি এটা সত্যি হয় তাহলে তোমার জীবনের গল্প এখানেই পুরো শেষ। আমি বিস্ময়ে চুপ করে রইলাম। আবার কি নতুন কোনো রহস্য, নাকি এবার শুরু হবে জীবনের এক নতুন পরীক্ষা? ফোনের ওপাশ থেকে তাড়াহুড়ো করে কণ্ঠ ভেসে এলো, রায়হান, তুমি এখন কোথায়? বাংলাদেশে। কি হয়েছে স্যার? তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, ড্যানিয়াকে পাওয়া গেছে। আমার বুকটা ধুক করে উঠলো। কি? সে কি ধরা পড়েছে? হ্যাঁ, তবে সে খুব গুরুত্ব আহত, হাসপাতালে ভর্তি। আর সে শুধু একটা কথাই বলেছে, আমি সব সত্য কথা বলতে চাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। যে মানুষটার জন্য এত কিছু ঘটলো সে অবশেষে মুখ খুলতে চাইছে। আমি খবরটা সবাইকে জানালাম। স্যার কিছুক্ষণ চিন্তা করে বললেন, রায়হান, আমার মনে হয় তোমার আবার লন্ডন যাওয়া উচিত। আমি মাথা নাড়লাম। কিন্তু বিয়ের কথা? মা হেসে বললেন, সত্যির চেয়ে বড় কিছু নেই বাবা, যাও সব শেষ করে এসো, তারপর শান্তিতে সংসার শুরু করো। মাফিয়া মুচকি এসে বলল, জি আছে, আমি অপেক্ষা করব। যতদিন লাগে আমি অপেক্ষা করব। 3 দিন পর আমি আবার লন্ডনে পৌঁছালাম। সরাসরি হাসপাতালে গেলাম। ড্যানিয়েল আইসিইউতে শুয়ে আছে, মুখে অক্সিজেন মাস্ক। আমাকে দেখে সে কষ্ট করে হাত তুলল। আমি তার পাশে গিয়ে দাঁড়ালাম। কেন আমার সঙ্গে এত বড় অন্যায় করলে? ড্যানিয়েলের চোখে পানি চলে এলো। সে ধীরে ধীরে বলল, আমি দেখাল দেবে সব করেছি, কিন্তু আমি শুধু একজন কর্মচারী ছিলাম। কার? ড্যানিয়েল কষ্ট করে বলল, বাংলাদেশের চক্রে আর লন্ডনের একটি আন্তর্জাতিক জমি জালের চক্র একসঙ্গে কাজ করতো। তোমাদের তো জমির নিচে মূল্যবান
খনিজ সম্পদের সম্ভাবনার খবর তারা আগে পেয়েছিল, তাই যেভাবে হোক জমির নিজেদের দখল নিতে চেয়েছিল। আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে শুধু জমির দাম নয়, এর পেছনে আরো বড় লোভ ছিল। ড্যানিয়েল কাপা হাতে বালিশের নিচ থেকে একটা ছোট্ট মেমোরি কার্ড বের করলো। এটা সব প্রমাণ, সব লেনদেন, সব নাম। আমি এটা এতদিন লুকিয়ে রেখেছিলাম কারণ আমি ভয় পেতাম। আমি মেমোরি কার্ডটা হাতে নিলাম। ঠিক তখনই হাসপাতালের মনিটরে অ্যালার্ম বেজে উঠলো। ডক্টর আর নার্সরা দৌড়ে এলেন। আমাকে বাইরে যেতে বলা হলো। 10 মিনিট পর ডক্টর বাইরে এসে মাথা নিচু করে বললেন, আমরা দুঃখিত, তাকে আর বাঁচানো হয়নি। আমি নীরবে দাঁড়িয়ে রইলাম। ড্যানিয়েল চলে গেছে, কিন্তু যাওয়ার আগে সে সত্যের শেষ দরজাটা খুলে দিয়ে গেছে। আমার হাতে ধরা ছোট্ট মেমোরি কার্ডটার দিকে তাকিয়ে মনে হলো এটার ভেতরে হয়তো এমন সব নাম আছে যাদের কেউ কোনোদিন সন্দেহই করেনি। ড্যানিয়েলের মৃত্যুর পরও আমার হাতের মুঠো শক্ত করে ধরা ছিল ছোট্ট মেমোরি কার্ডটা। মনে হচ্ছিল এই ছোট্ট জিনিসটাই হয়তো এত বছরের সব অন্ধকারের শেষ উত্তর। পরদিন সকালে আমি স্যারের অফিসে গেলাম। আইটি বিভাগের প্রধানও সেখানে উপস্থিত ছিলেন। মেমোরি কার্ডটা কম্পিউটারে লাগানো হলো। স্ক্রিনে একটা মাত্র ফোল্ডার দেখা গেল, ফাইনাল ট্রুথ। আমার বুকে দুপোকানে বেড়ে গেল। আইটি প্রধান ফোল্ডারটি খুললেন। ভেতরে কয়েকটি ভিডিও, কিছু ব্যাংক লেনদেনের নথি আর একটি এনক্রিপ্টেড ফাইল। প্রথম ভিডিওটি চালানো হলো। ভিডিওতে ড্যানিয়েল নিজেই কথা বলছে। যদি কেউ এই ভিডিও দেখে তাহলে বুঝবে আমি আর বেঁচে নেই, আমি অনেক অন্যায় করেছি, কিন্তু সব সত্য বলে যাচ্ছি। রুমে সবাই চুপচাপ শুনছে। ড্যানিয়েল বলতে লাগলো, বাংলাদেশের গ্রামের ঘটনাটা কোনো সাধারণ জমির জন্য ছিল না। একটি বিদেশি কোম্পানি গোপনে ওই এলাকায় খনিজ সম্পদের সম্ভাবনা খুঁজে পেয়েছিল। তারা স্থানীয় কিছু দুর্নীতিগ্রস্ত লোকের সঙ্গে মিলে জমি দখলের পরিকল্পনা করে। কায়সার, কামরুল, চেয়ারম্যান সবাই সে চত্বরের অংশ ছিল। আমি শুধু তাদের জন্য টাকা পাঠানোর কাজ করতাম। আমি গভীর নিঃশ্বাস ফেললাম। এত বড় ষড়যন্ত্র একটা গ্রামের সাধারণ মানুষ কখনো কল্পনা করতে পারতো না। এরপর দ্বিতীয় ভিডিও ফাইল চালানো হলো। এবার ড্যানিয়েল একটা কাগজ হাতে নিয়ে বলছে, এই কাগজে যারা টাকা নিয়েছে তাদের সবার নাম আছে। স্ক্রিনে একে একে কয়েকটি নাম ভেসে উঠলো। তার মধ্যে অধিকাংশই আমরা আগে থেকেই জানতাম, কিন্তু শেষ নামটা দেখে পুরো রুম স্তব্ধ হয়ে গেল। নামটা ছিল রশিদ হোসেন। আমি অবাক হয়ে বললাম, এই মানুষটা আবার কে? স্যার বরুকুসকে বললেন, মনে হচ্ছে যে বিদেশি কোম্পানির বাংলাদেশ প্রতিনিধি। আইটি প্রধান দ্রুত তথ্য খুঁজে বের করলেন। কিছুক্ষণ পর তিনি বললেন, স্যার, লোকটা এখন দুবাই থাকে আর গত 5 বছর ধরে আত্মগোপনে আছে। ঠিক তখনই এনক্রিপ্টেড ফাইলটি খুলে গেল। ভেতরে একটি স্ক্যান করা চিঠি। চিঠি শেষ লাইনে লেখা, যদি রায়হান বেঁচে থাকে একদিন সে অবশ্যই সত্য খুঁজে বের করবে, তাই প্রয়োজন হলে তাকে শেষ করে দিও। আমার শরীর কেঁপে উঠল। অর্থাৎ আমাকে গ্রাম ছাড়া করাই যথেষ্ট ছিল না, সুযোগ পেলে আমাকে হত্যা করার পরিকল্পনা ছিল। স্যার আমার কাঁধে হাত রেখে বললেন, সব শেষ, এখন আর কেউ তোমার ক্ষতি করতে পারবে না। আমি মৃদু হাসলাম। না স্যার, আরেকটা কাজ বাকি। কি? আমার মাকে কথা দিয়েছি, সব সত্য জেনে আমি দেশে ফিরবো, তারপর মাফিকে বিয়ে করব। স্যার হেসে বললেন, তাহলে এবার দেশে ফিরে যাও, তোমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় তোমার জন্য অপেক্ষা করছে। আমি জানালার বাইরে তাকালাম। অনেক ঝড় পেরিয়ে অবশেষে শান্ত আকাশ দেখা যাচ্ছে। কিন্তু ঠিক তখনই আইটি প্রধান বিস্মিত কণ্ঠে বললেন, স্যার, মেমোরি কার্ডে আরেকটা লুকানো ভিডিও আছে। ভিডিওর নাম অনলি ফর রায়হান। আমি ধীরে ধীরে মাউসটা সেই ভিডিওর উপর নিয়ে গেলাম। কম্পিউটারের স্ক্রিনে লেখা অনলি ফর রায়হান। ঘরের সবাই আমার দিকে তাকিয়ে আছে। সবাই আস্তে করে বললেন, ভিডিওটা চালাও। আমি গভীর নিঃশ্বাস নিয়ে ভিডিওতে ক্লিক করলাম। স্ক্রিনে ড্যানিয়েলের মুখ ভেসে উঠল, কিন্তু এবার তার চোখে আগের মতো ভয় নয়, বরং অনুশোচনা। সে ধীরে ধীরে বলতে শুরু করলো, রায়হান, যদি তুমি এই ভিডিওটা দেখো তাহলে বুঝবো আমি আর বেঁচে নেই। আমি জানি আমার অপরাধের ক্ষমা নেই, তবে একটা সত্য তোমাকে জানিয়ে যেতে চাই। আমি মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। যেদিন তোমাকে লন্ডনে প্রথম দেখি সেদিন বুঝেছিলাম তুমি সৎ মানুষ। তাই ধীরে ধীরে আমি সব সত্যের প্রমাণ সংগ্রহ করতে শুরু করি, কারণ আমি আর অপরাধীদের হয়ে কাজ করতে চাইনি। সে কিছুক্ষণ থামলো, তারপর আবার বলল, তোমার দাদা ছিলেন অসাধারণ একজন মানুষ। তিনি একবার আমার বাবার জীবনে বাঁচিয়েছিলেন। সেই দিন কোনোদিন শোধ করতে পারিনি, তাই শেষ পর্যন্ত আমি ঠিক করি তোমার পরিবারের প্রতি হওয়া অন্যের বিচার হতেই হবে। আমার চোখ ভিজে উঠল। ড্যানিয়েল আবার বলল, আমি জানি তুমি আমাকে হয়তো কোনোদিন ক্ষমা করবে না, তবু একটা অনুরোধ, প্রতিশোধের পথ বেছে নিও না। ক্ষমা করতে পারলে তোমার মনটি সবচেয়ে বেশি শান্তি পাবে। ভিডিওটা ধীরে ধীরে শেষ হয়ে গেল। ঘরের সবাই চুপ। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, কি ভাবছো? আমি মৃদু এসে বললাম, একজন মানুষ শেষ মুহূর্তে হলেও সত্যের পথে ফিরতে পারে। হয়তো এটাই তার সবচেয়ে বড় শাস্তি আর মুক্তি। 2 দিন পর আমি বাংলাদেশে ফিরে এলাম। বিমানবন্দরে মা, মাফি আর গ্রামের কয়েকজন মানুষ আমাকে নিতে এসেছেন। মা আমাকে জড়িয়ে ধরে বললেন, এবার আর কোথাও যেতে হবে না তো? না মা, এবার শুধু তোমাদেরই সঙ্গে থাকবো। মাফি চুপচাপ পাশে দাঁড়িয়েছিল। আমি তার দিকে তাকিয়ে রইলাম। অনেক অপেক্ষা করেছো, আর অপেক্ষা করতে হবে না। সে লজ্জায় মুচকি এসে মাথা নিচু করলো। 1 সপ্তাহ পর বিয়ের দিন ঠিক হলো। পুরো গ্রাম যেন উৎসবে মেতে উঠলো। যে গ্রাম একদিন আমাকে অপমান করেছিল, আর সেই গ্রামে আমার বিয়ের আয়োজন করছে। মসজিদের ইমাম হাসি মুখে বললেন, আল্লাহ অন্যায়ের পর ন্যায় দেন, ধৈর্যের পর সুখ দেন, আজ তারই প্রমাণ। ঠিক তখনই ডাক পেয়ে এসে একটা খাম আমার হাতে দিল।
খামের উপর লেখা রায়হানের ব্যক্তিগত। আমি অবাক হয়ে খামটা খুললাম। ভেতরে শুধু একটি ছোট্ট কাগজ, তাতে লেখা তোমার বাবার মৃত্যুর সত্যটা তুমি এখনো জানো না। চিঠির নিচে কোনো নাম নেই, শুধু একটা কালো চিহ্ন। আমি স্তব্ধ হয়ে কাগজটার দিকে তাকিয়ে রইলাম। তাহলে যে গল্পটা শেষ হয়েছে বলে মনে করেছিলাম তার এখনো শেষ অধ্যায় বাকি। তোমার বাবার মৃত্যুর সত্যটা তুমি এখনো জানো না। চিঠিটা পড়ে আমার হাত কেঁপে উঠলো। বেসব আনন্দ যেন মুহূর্তেই থেমে গেল। মা আমার মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা? আমি চিঠিটা তার হাতে দিলাম। মা পরে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে রইলেন, তারপর ধীরে ধীরে বললেন, না, এটা সত্য নয়। তোর বাবা দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমিও তাই জানতাম, কিন্তু এতদিনে কেউ কেনই চিঠি পাঠাবে? ঠিক তখনই পুলিশ কর্মকর্তা সেখানে এসে পৌঁছালেন। আমি তাকে পুরো ঘটনা বললাম। তিনি চিঠিটা ভালোভাবে পরীক্ষা করে বললেন, এটা সম্ভবত তোমাকে ভয় দেখানোর জন্য পাঠানো হয়েছে। আমরা তদন্ত করব, কিন্তু এখন পর্যন্ত তোমার বাবার মৃত্যুকে হত্যা প্রমাণ করার মতো কোনো তথ্য আমাদের কাছে নেই। আমি গম্ভীর নিঃশ্বাস ফেললাম। তারপর চিঠিটা ভাঁজ করে পকেটে রেখে দিলাম। মনে মনে বললাম, অতীতের অন্ধকার আমাকে আর থামাতে পারবে না। বিকেলে গ্রামের মসজিদে আমাদের বিয়ের অনুষ্ঠান শুরু হলো। ইমাম সাহেব খুতবা পড়লেন। আমি আর মাফিক কবুল বললাম। চারদিকে সবাই আলহামদুলিল্লাহ বলে উঠলো। মা আনন্দে কাঁদছিলেন। মামা আমার মাথায় হাত রেখে বললেন, আজ মনে হচ্ছে আল্লাহ আমাকে আবার নতুন করে বাঁচার সুযোগ দিয়েছেন। আমি তার হাত ধরে বললাম, অতীত শেষ মামা, এবার আমরা সবাই নতুন জীবন শুরু করব। বিয়ের পর গ্রামের মানুষ আমার বাড়িতে এলো। যারা একদিন আমাকে অপমান করেছিল, আজ তারাই সম্মানের সঙ্গে পাশে দাঁড়ালো। গ্রামের স্কুলের প্রধান শিক্ষক বললেন, রায়হান, তোমার জীবন আমাদের জন্য শিক্ষা। প্রমাণ ছাড়া কাউকে কখনো দোষী ভাবা উচিত নয়। আমি হাসি মুখে বললাম, শুধু একটা কথা বলতে চাই, সত্যকে হয়তো কিছুদিন চাপা দেওয়া যায়, কিন্তু চিরদিন না। ধৈর্য আর সততা থাকলে একদিন সত্য নিজেই নিজের পথ খুঁজে নেয়। কয়েক মাস পর দাদার জমিতে আমি একটি ইতিমখানা ও একটি বিনামূল্যে পাঠাগার নির্মাণের কাজ শুরু করলাম। অনেকে অবাকে জিজ্ঞাসা করলো, এত মূল্যবান জমিতে এগুলোই কেন? আমি মুচকে এসে উত্তর দিলাম, যে জমির জন্য এত অন্যায় হয়েছে, সেই জমি থেকে এখন মানুষের উপকার হোক, এটাই হবে সত্যিকারের বিচার। মাফি আমার পাশে দাঁড়িয়ে হাসছিল। মা দূর থেকে আমাদের দেখছিলেন। তার চোখে এবার আর কোনো কষ্টের জল নয়, শান্তির অশ্রু। আকাশের দিকে তাকিয়ে আমি ধীরে ধীরে বললাম, হে আল্লাহ, তোমার কাছে লাখ কোটি শুকরিয়া। অপমানের অন্ধকার থেকে তুমি আমাকে সম্মানের আলোয় ফিরে এনেছো। আমার পাশে দাঁড়িয়ে মাফি আমার হাতটা শক্ত করে ধরলো। নতুন সূর্য উঠেছে, নতুন জীবনও শুরু হচ্ছে। আর আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা এটাই, অন্যায় সাময়িকভাবে জিততে পারে, কিন্তু শেষে বিজয় অবশ্যই সত্যিরই হয়। এটা আপনারা সবাই মনে রাখবেন। তো গল্পটা এখানেই শেষ হলো। কেমন হলো গল্পটি কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবারও নতুন কোনো গল্পে। এ পর্যন্ত ভালো থাকবেন। টাটা।